বিমানের সিটে বসে আছি আর ভাবতেছি পুরনো কথাগুলো, যাদের জন্য আমি আমার পরিবার থেকে আলাদা, যাদের জন্য আমি একা চলতে শিখে গেছি। সবার জীবনে কিছু ঘটনা থাকে যা তাকে প্রতিনিয়ত তার হৃদয়টাকে কুরে করে খায়। এসব কথা ভাবতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তার টেরও পাইনি। যখন ঘুম ভাঙলো তখন দেখি বিমান বাংলাদেশে ল্যান্ড করেছে। নিজ দেশে মাটিতে ফিরে আসতে পেরে নিজের মনের ভিতরে আজ খুব খুশি খুশি লাগতেছে। বিমান থেকে নেমে দেখি আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আফজাল চাচা। কেমন আছো চাচা তুমি? আলহামদুলিল্লাহ ভালো বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। গাড়িতে উঠে বসো, অনেক বেলা হয়েছে, বাসায় যেতে হবে। তারপর আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নেই। কিছুক্ষণ পরে স্যার ফোন দেয় আমাকে। কেমন আছো তরিকুল? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। কখন এসে পৌঁছেছো বাসায়? কিছুক্ষণ আগে স্যার। এখন তাহলে রেস্ট নাও, আর আগামীকাল একটু আমার বাসায় এসো তুমি। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগামীকাল বিকালে যাব আপনার বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে যাই মনটাকে একটু ফ্রেশ করতে। বিকেলে পোশাক পরে বড় স্যারের বাসায় যাওয়ার জন্য তৈরি হই। চাচাকে নিয়ে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা দিই। ও আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেছি, আমি তরিকুল ইসলাম। আমার সম্পর্কে বাকি সব গল্পের ভিতরে জানতে পারবেন। এখন আমি আমার সম্পর্কে আর কিছু বলতে পারবো না। কিছুক্ষণের ভিতরে স্যারের বাসায় পৌঁছে গেলাম। তরিকুল, তোমাকে যার জন্য আমি বাসায় ডেকেছি সেটি হলো তুমি জাতিসংঘের শান্তি মিশনের কাজ শেষ করে আসছো, আর তাই আমি তোমাকে একটা কাজ দিতে চাই। এই কাজটা নিয়ে সিআইডি অনেকদিন যাবৎ তদন্ত করছে, কিন্তু তারা কোনো ক্লু পাচ্ছে না। তাই তারা ওইখানে নতুন একটা মেয়ে সিআইডি অফিসার যোগ করেছে। আমি চাই এই কাজটা তুমি সমাপ্তি করো। আমার বিশ্বাস তুমি এই কাজটা পারবে। তুমি পারবা নারী পাচার ও মাদকের হাত থেকে যুব সমাজ এবং সকল সমস্যার হাত থেকে দেশকে রক্ষা করতে। তরিকুল, তুমি এই মিশনের জন্য আগামীকাল বরিশালে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। বাসে এসে ভাবতেছি যে শহর ছেড়েছি বহু বছর আগে, সেই শহরে এখন আবার ফিরে যেতে হবে। সকালে গাড়ি নিয়ে বের হলাম সেই চেনা পরিচিত শহরে। ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে স্যারকে ফোন দিলাম। স্যার একটু সরকারি খরচে ফ্ল্যাট ভাড়া করে দিল আমাকে। আমি গাড়ি পার্ক করে রুমে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে আমার পুরনো সিমটাকে অন করলাম। আজ প্রায় অনেক বছর পর এই সিমটাকে অন করলাম। অন করে যখন ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো চেক করা শুরু করলাম, তখন একটি নাম্বার দেখে পুরনো সিটিগুলো মনে পড়ে গেল। সবকিছু বাদ দিয়ে সাকিবের ফোন নাম্বার বের করে ওকে ফোন দিলাম। কিছুক্ষণ পরে সাকিব ফোনটি ধরলো। আসসালামু আলাইকুম, কেমন আছো তরিকুল? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো। তোর তো কোনো খবরই নাই, তুই এতদিন পরে ফোন দিলি কেন? তোকে আমি প্রায় 1.5 বছর আগে অনেকগুলো ফোন দিয়েছিলাম, কিন্তু তোর ফোন বারবার বন্ধ পাইছি। কিসের জন্য ফোন দিছিলি? তোর আদরের ছোট বোন আজ প্রায় 2 বছর যাবৎ অসুস্থ। ও তোর জন্য সারাক্ষণ কান্না করে, আর তার জন্যই তোকে ফোন দিচ্ছিলাম। তুই কোথায় আসস? এখন আমি কলেজ মাঠে আছি। তুই একটু পার্কে আয়। আমি এখনই সেখানে আসতেছি। তোকে তো দেখে চেনাই যাচ্ছে না। ও তাই? সাকিব, আমাদের বাসা কি এখনো সে আগের জায়গায় আছে? হুম। ও আচ্ছা ঠিক আছে। এটুকু কথা বলে এক রিক্সা নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসার গেটের সামনে এসে আমি তো পুরোই অবাক। কেননা আমি যখন বাসা থেকে চলে গেছিলাম তখন আমাদের বাসায় এমন ছিল না। পুরনো ঘর ভেঙে এখন বড় বাড়ি তৈরি করা হয়েছে। অনেক বড় বাড়ি, যা দেখতে একদম রাজপ্রাসাদের মতো। কেননা আব্বু একজন নামকরা ব্যবসায়ী। আমি রিক্সা ভাড়া দিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। যদিও আমাকে কেউ এখন চিনতে পারবে না। আমি বাসার ভিতরে প্রবেশ করে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ফারিয়ার রুম কোনটা? আপনি কে, আর আপনাকে কেন আমি মেম সাহেবের রুমের কথা বলবো? আপনি ফারিয়ার কাছে গিয়ে এই কাগজটা দিবেন, তারপর ও যা বলবে তাই করবেন। আচ্ছা ঠিক আছে, দেন। দারোয়ান চিঠিটা নিয়ে ভিতরে গিয়ে ফিরে এসে বলল যে আপনাকে ম্যাম নিয়ে যেতে বলেছে তার কাছে, আপনি চলেন আমার সাথে। তারপর আমি তার সাথে ফারিয়ার রুমে গেলাম। আমিও রুমে প্রবেশ করার পর দারোয়ান চলে গেল। আমি ফারিয়ার দিকে তাকানোর পরে দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। আগে কতটা সুন্দর ছিল আমার বোন, আর আজ সেই বোনকে চেনা যাইতেছে না। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমাকে জড়িয়ে ধরে কথা বলতেছে ফারিয়া। তোদের দয়ে ভালো আছি, তোর এমন অবস্থা হলো কেমন করে? ভাইয়া, তা তো আমি নিজেও বলতে পারি না। আচ্ছা ঠিক আছে। ফারিয়া শুকিয়ে গেছে অনেকটা। ওর চেহারা দেখলে নিজে খুব খারাপ লাগে। খারাপ লাগাটা স্বাভাবিক। পৃথিবীর সকল ভাই তার কলিজা বোনকে কতটা ভালোবাসে সেই ভাই বোনই ভালো জানে। এমন সময় স্যারের ফোন। তরিকুল, তোমার কাজে সাহায্য করার জন্য কিছু অফিসার তোমাকে দেওয়া হয়েছে। তারা পটুখালী
ক্যান্টনমেন্টে থাকে। আগামীকাল সকালে তোমার কাছে গিয়ে পৌঁছবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যারের সাথে কথা বলার পরে একটি মেয়ে রুমের ভিতরে প্রবেশ করে, খুব জোরে চিৎকার দিল। মেয়েটির চিৎকারের শব্দ শুনে বাসার সবাই ফারিয়ার রুমে চলে আসলো। আমার আব্বু আম্মু, বড় দুই ভাই তারাও আসছে। তাদের সাথে দুইজন অপরিচিত মেয়ে দেখলাম। আমার ধারণা তারা হয়তো বড় দুই ভাইয়ের বউ হবে। তাহলে এই মেয়েটাকে? কি হয়েছে এখানে নীল? এই ছেলেটি দেখুন ফারিয়াকে কিভাবে জড়িয়ে ধরেছে। এই মেয়ে, তোমার কি হয়েছে? এত সব কিছু নেগেটিভ ভাবো কেন? এই ছেলে তুমি কে? আর তুমি আমার মেয়েকে অমন করে ধরে আছো কেন? ফারিয়া, আমি গেলাম, পরে আসবো। আচ্ছা ঠিক আছে। আমার পরিচয় জানতে চাইলে ফারিয়ার কাছ থেকে জেনে নেবেন। তোমার পরিচয় ফারিয়া নয়, তুমি নিজেই দিয়ে যাও। আমি হলাম তরিকুল ইসলাম, এবারের ছোট ছেলে, যাকে 5 বছর আগে বিনা অপরাধে বাসা থেকে তোমরা বের করে দিয়েছিলে। আমি হলাম সে তারিকুল ইসলাম, যে কিনা বারবার হাত জোর করে বলেছিলাম তোমাদের যে আব্বু আম্মু আমি কোনো অপরাধ করিনি। সবার কাছে বলেছিলাম সেদিন, কিন্তু তোমরা আমার কথা কেউ সেদিন বিশ্বাস করোনি। আমি হলাম সে তারিকুল ইসলাম, যার কথা তোমরা অবিশ্বাস করেছিলে। তোমরা একটি মেয়ের কথা বিশ্বাস করেছ। তোমরা সবাই নিজেদের বাসা মানুষকে বিশ্বাস করো না। তোমরা সবাই সিমির কথা সেদিন বিশ্বাস করেছ। আমাদের ভুল হয়ে গেছে বাবা, তুই আমাদের সকলকে ক্ষমা করে দে। আপনাদের আমি অনেক আগে মাফ করে দিয়েছি। তাহলে আজ থেকে তুই আমাদের সাথে থাক বাবা। সেটা আর কখনো সম্ভব না। দেখ বাবা, তুই আর না করিস না, আমাকে আর তুই কষ্ট দিস না। আম্মু, আমি শুধু তোমার জন্য থেকে গেলাম, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাকে তোমার রুমে নিয়ে চলো। আম্মু, তোমার কাছ থেকে আমি কখনো কিছু লুকাইনি, আজকেও লুকাবো না। আমি বরিশালে আসছি কিছু কাজের জন্য, যার জন্য আমি বাসায় থাকতে পারবো না। আমি যদি এখানে থাকি তাহলে আমি আমার কাজ সঠিকভাবে শেষ করতে পারবো না। কি এমন কাজ যার জন্য তুই বাসায় থাকতে পারবি না? তোমাকে তা আমি কিছুদিন পরে বলবো, ওকে? আচ্ছা ঠিক আছে। আম্মু, নীলা নামের মেয়েটিকে? তোর মেজো ভাইয়ের শালি। ও কিছুদিন এখানে থাকবে। ও একজন সিআইডি অফিসার। নীলা কিছু কাজের জন্য আমাদের এখানে আসছে। নীলা এখন থেকে আমাদের এখানেই থাকবে। আমি যাকে খুঁজতে চাইছিলাম সে ঘুঘু নিজে ফাঁদে এসে পা দিল। কি ভাবতেছিস? কিছু না, আমার কিছু কাজ আছে, আর তুমি খাবার দাও। আর ফারিয়াকে আমি আমার এক পরিচিত ডাক্তার দেখাবো আগামীকাল। তুমি সকালে তৈরি হয়ে থেকো। আম্মু খাবার দিতে চলে গেল। কিছুক্ষণ পরে নীলা আমার রুমে এসে বলতেছে, কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর নীলা যা বললো তা শুনে আমি তো অবাক, কেননা ও আমাকে বলতেছে, আপনি কি সিমিকে খুব ভালোবাসতেন? আপনি সিমির কথা জানলেন কি করে? ফারিয়া আমাকে আপনার সম্পর্কে সবকিছু অনেক আগেই বলেছে। সব বলে দিয়েছে আপনাকে? হুম। মান সম্মান তো আর কিছু থাকলো না। খাবার খেতে চলুন, আর অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবুন, কেমন? আমিও থেমে থাকার ছেলে নই। সকল কিছু ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে একটি কথা মনে রাখবেন, আপনি হেরে যাওয়ার নাম জীবন নয়, সবকিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তারপরে রাতে খাবার খেয়ে বাসা থেকে আমার ফ্ল্যাটে চলে আসি। রাতে রুমে বসে ল্যাপটপ অন করে সেখানকার সব কিছু ভালো করে জেনে নিতেছি। কিছুক্ষণ কাজ করে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা খেয়ে রুমে আসি। এর ভিতরে স্যার ফোন দেয়। তরিকুল, তোমার কাছে কিছু অফিসার কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাবে। তোমরা আজ থেকে কাজে লেগে পড়ো। আমাদের হাতে সময় আছে মাত্র 5 দিন, সেটা মাথায় রেখে কাজ করো, কেমন? ঠিক আছে স্যার। কিছুক্ষণের ভিতরে 3 জন অফিসার আসলো, তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। আমরা কিছুক্ষণের ভিতরে মিশনে নেমে পড়বো, কেননা আমাদের উপর মহল থেকে 5 দিনের সময় দিয়েছে কাজটি শেষ করতে। আম্মু, তুমি ধাপ মেডিকেলে ফারিয়াকে নিয়ে যাও, বাকিটা আমি সব বলে দিছি ওইখানে ফোন করে। অফিসার, আপনারা সবাই আপনাদের পরিচয় দেন। স্যার, আমি হলাম সাকিব। স্যার, আমি রাফি। স্যার, আমি তাফসির। এখন আমরা সবাই এখানকার সবচাইতে বড় এবং নামকরা কলেজটি পর্যবেক্ষণ করতে যাব। যদি কোনো ক্লু পাই তাহলে তো ভালো। কলেজে গেট দিয়ে ঢুকতেছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে আর গালে ঠাস ঠাস করে আওয়াজ আসলো। আমি ঘুর কাটিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি এ তো নীলা। সরি, আসলে বুঝতে পারিনি যে আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। ও ঠিক আছে। আপনি হঠাৎ আমাদের কলেজে কি মনে করে আসলেন স্যার? তারপরে অপরিচিত মেয়েকে ধাক্কা দেওয়া, এগুলো যে করেন তা কি আপনার গার্লফ্রেন্ড জানে? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এই প্যার আমাকে ছাড়বে না মনে হয়। কি হলো, চুপ করে আছো কেন? তারপর নীলা আমার হাত টানতে টানতে কলেজে এক সাইডে নিয়ে আসলো। তুমি বরিশালে আসছো তা আমাকে বলনি কেন? তোমার যে আব্বু আম্মু আছে তা আমাকে বলনি কেন? কি হলো, কথা বলো।
কথাগুলো নীলা রাগি মুডে আমাকে বলল। কেন বলেনি তা তো বুঝতে পারছো, গতকাল তাই না? আরেকটু কথা, বিয়ার আগে তো শ্বশুরবাড়ি থাকছে না, এমন কপাল কয়জনের আছে? তুমি যে সিমি নামের কোনো মেয়েকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে, তা আমাকে বলনি কেন? পুরনো স্মৃতি স্মরণ করতে চাই না তাই। তোমার বুকে এতটা কষ্ট, তারপরেও তুমি আমাকে তা না বলে সবসময় হাসি খুশি থাকো সবার কাছে। তোমাকে বোঝা বড় তাই। তোমাকে গতকাল বাসায় দেখে অনেক খুশি হয়েছিলাম, তবে মেজাজটাও গরম হয়ে গেছিল তোমার প্রতি, তাই গতকাল তোমার সাথে অমনভাবে কথা বলেছি। প্লিজ ক্ষমা করে দাও। ভালোবাসা মানুষকে কখনো মাফ না করে থাকা যায় বলো? এই জন্যই তোমাকে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি কলেজে আসছো কিসের জন্য? কলেজটিতে ঘুরতে আসছি। নীলা, তুমি তো একজন সিআইডি অফিসার, তা আমাকে আগে বলনি কেন? তার জন্য সরি, আর কখনো এমন হবে না। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না। নীলা হলো আমার গার্লফ্রেন্ড। ওর সাথে আমার প্রায় 2 বছর যাবৎ পরিচয়। ওর সাথে একটি অনুষ্ঠানে ঢাকাতে দেখা হয়, তারপরে ভালোবাসা তৈরি হয়। এরপর থেকে শুরু হয় আমাদের জীবনের নতুন পথ চলা। তবে আমার আসল পরিচয় ও আজ পর্যন্ত জানে না। ও জানে যে আমি একজন সাধারণ মানুষ। চলো তুমি আমার সাথে, তোমাকে আমি কলেজটিকে ভালো করে ঘুরিয়ে দেখাই। আমি চোখের ইশারায় তাপসিরদের পিছনে পিছনে আসতে বলি আর সব দিকে ভালো করে পর্যবেক্ষণ করতে বলি। নীলা আমাকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছে। হঠাৎ করে আমার চোখ দুটি আটকে যায়, কেননা একটি ছেলে কলেজের পিছনে এসে একটি ব্যাগে করে কি যেন নিয়ে যাইতেছে। আর সে ছেলেটি কাজটি খুব ভয়ের সাথে করতেছে। ছেলেটিকে দেখে আমার সন্দেহ হলো কিছুটা, তাই তাপসিরকে চোখের ইশারায় ছেলেটিকে ফলো করতে বললাম। চলো আমরা দুজনে একটি গাছের নিচে বসি, তোমার সাথে আমার কিছু কথা আছে, যা খুবই জরুরি কথা। ওকে, তাহলে একটি গাছের নিচে বসে কথা বলি। হুম। গাছের নিচে বসার পর নীলা আমার কাঁধে মাথা রেখে বসে থাকে। কিছুক্ষণ পরে নীলা বলে, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কথাগুলো বলবো যে কেমন করে সেটাই ভাবতেছি। তুমি কথাগুলো অন্যভাবে নিও না, কেমন? বলো। আসলে আমার বিয়ে ঠিক করেছে বাসা থেকে। এখন তুমি কিছু একটা করো। তুমি নিজে বলো, আমি এখন তোমার জন্য কি করতে পারি? তুমি আমার বাসায় গিয়ে আমাদের কথা বলো। আমার কেন চাকরি নেই সেটা তুমি ভালো করে জানো অনেক আগে থেকেই। আমি নিজের খরচ অনেক কষ্ট করে জোগাড় করে চলাফেরা করি। তোমাকে বিয়ে করলে কি করে খাওয়াবো বলো? আমার যে চাকরি আছে তা ভুলে গেছো? তাছাড়া তোমার বাবার কি কোনো কিছু কম আছে? আমি কেউ নই, আর আমি তার সম্পত্তি কখনো ভোগ দখল করবো না, কখনো না। সব কিছু বাদ দিয়ে তুমি আমার বাসায় যাও, গিয়ে দেখো তারা কি বলে। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু তারা যেন আমার বাবার পরিচয় জানতে না পারে। তোমরা যে আগে থেকে আমাদের পরিবারের আত্মীয় তা যেন তারা বুঝতে না পারে। আমি চাই না আমার জন্য তোমার বোনের এবং তোমার কোনো ক্ষতি হোক। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে ক্লাস করো, আমি একটু একা একা কলেজটা ঘুরে দেখি। আমি নীলার কাছ থেকে চলে এসে তফসিরের কাছে চলে আসি। তফসির, ছেলেটির কি খবর এখন? স্যার, ছেলেটিকে আমাদের বাসায় আটকে রেখেছি। এমন সময় বড় স্যার আমাকে ফোন দিলেন। তরিকুল, তোমাকে আজকে রাতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য নেপালে যেতে হবে। স্যার, তাহলে এদিকে কাজগুলো কে করবে? তাপসিররা মিলে কিছুদিন ওরা তদন্ত করুক আপাতত। আর তুমি এখনই বাসায় গিয়ে রওনা দাও। 2 PM ফ্লাইটে ঢাকা চলে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। তফসির, তোমরা এদিকের কাজটা সামলাও, তবে তারা যেন বুঝতে না পারে তোমাদের আসল পরিচয়। আমি এখন ঢাকা যাব এবং রাতে নেপাল। আমার কিছু কাজ আছে, যার জন্য সেখানে প্রায় 20 দিনের মতো থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি বাসায় এসে রেডি হয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। নেপালে এসে পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। আমি নেপালে এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। এখন তাহলে তুমি রেস্ট নাও, আর তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা শেষ করো ভালোভাবে। ইনশাল্লাহ। নেপালে আমার বিভিন্ন কাজের মাধ্যমে কেটে গেল 10 দিন। এই 10 দিনে পরিচিত কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। অন্যদিকে নীলার আব্বু নীলাকে বলতেছে, নীলা, তোমার বিয়ে ঠিক করেছি আমরা। তোমার আগামী 2 দিন পরে বিয়ে। তুমি যার জন্য অপেক্ষা করতেছো তার কি আছে বলো? তার কিছুই নেই, একটা চাকরি পর্যন্ত নেই। আর আমি যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি তার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, ভালো চাকরি আছে। এরপরেও তুমি চাও বলো? তোমার তার সাথে বিয়ে হলে সারা জীবন সুখে জীবনযাপন করতে পারবে। নীলা কিছুক্ষণ ভেবে দেখলো যে তার আব্বু যা বলতেছে তাই সত্যি। নীলা বিয়েতে রাজি হয়ে গেল। বলতে বলতে নীলার বিয়ের কাজ শেষ হয়ে গেল। ছেলে আর্মিতে চাকরি করে। আমার কাজ শেষের পথে। আমি নেপালে আসছি আজ 20 দিন হলো। আমি আগামীকাল সকালে দেশের উদ্দেশ্যে রওনা দেব। দেশে এসে স্যারকে ফোন দিলাম। স্যার, আমি দেশে পৌঁছেছি। আমি এখন কি বরিশালে যাব? ঢাকাতে তো আমার কোনো কাজ নেই। এখন তুমি বরিশালে চলে যাও ফ্লাইটে করে। বরিশালে এসে ফ্ল্যাটে প্রবেশ করে দেখি যে তাপসিরের এবং রাব্বির রুম খোলা।
কিন্তু সাকিবের রুম তালা দেওয়া। আমি রুমে এসে ফ্রেশ হয়ে তাফসিরকে ডাক দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিবের রুমে তালা দেওয়া কেন? স্যার কিছুদিন আগে কলেজে যাওয়ার পরে আপনার সাথে যে মেয়েটির সাথে কথা হয়েছিল, সেই মেয়েটির সাথে সাকিবের কিছুদিন আগে বিয়ে হয়েছে। সাকিব তার বউয়ের সাথে ঘুরতে গেছে। সাকিব সে এখন আর মিশনে কাজে তেমন একটি সময় দেয় না, সারাদিন বউ নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা ঠিক আছে, এখন বর্তমান মেয়েদের কিছু বলার নেই। তারা যেখানে টাকা দেখবে তারা সেখানে টাকার পেছনে ছুটবে। সব সম্পর্ক মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে তারা কখনো কাউকে মন থেকে ভালোবাসে না। তাদের ভালোবাসাটা আসলে একটি অভিনয় মাত্র। এসব কথা ভাবতে খুব কষ্ট হচ্ছে। স্যার আপনি ঠিক আছেন তো? এমন সময় রাফি এসে বলতেছে, স্যার কলেজের কিছু বখাটে ছেলে বলতে কলেজের ভিপির ছোট ভাই কলেজের মেয়েদের সাথে বাজে ব্যবহার করছে। সাকিব এইমাত্র আমাকে ফোন করে জানালো। সেখানে গেলে আমাদের পরিচয় আর গোপন রাখা যাবে না। তবে আজ পর্যন্ত আমার আসল পরিচয় কেউ জানতে পারেনি, কিন্তু আজ তা সবাইকে জানানো ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। কেননা নায়কদের সম্মান আমি সবসময় করি। এখন আমাদের সবকিছু ভুলে গিয়ে কলেজে মেয়েদের ইজ্জত রক্ষা করা হলো আমাদের প্রধান কাজ। সবাই সবার গান নিয়ে তৈরি হও, এখন কলেজে যাব আমরা। আমি গানটি কোমরে গুজে নিয়ে রওনা হই কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে কলেজের 3টি গাড়ি প্রবেশ করলো। গাড়িগুলো দেখে কলেজের সবাই অবাক, কেননা গাড়িগুলো হলো সিআইডি দেখে কলেজের সবাই অবাক। সিআইডি অফিসারদের ফোন করে নীলা কলেজে আসতে বলেছিল। সিআইডি অফিসারের ভিতর থেকে একজন বলতেছে, এই তোদের এত বড় সাহস, কলেজে মেয়েদের সাথে খারাপ আচরণ করিস? সাহসের কি দেখেছেন? আমি হলাম এখানকার এমপির ছেলে এবং এই কলেজের ভিপির ছোট ভাই। এখন যে তোকে জেলে যেতে হবে। আপনার ফোনে এখনই একটি ফোন যাবে। এই কথা বলার পরে অফিসার ফোনের দিকে তাকানোর সাথে সাথে ছেলেটি একটি মেয়েকে ধরে তার দিকে বন্দুক তাক করে বলতেছে, এখন তোরা যদি আমাদের কোনো ক্ষতি করতে চাস তবে কথাটি বলার সাথে সাথে ছেলেটির 2 হাতে গুলি এসে লাগে। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। এটা থেকে সবাই অবাক, কেমন করে এটা হলো। সবাই মাঠের দিকে ভালো করে তাকিয়ে দেখতেছে আমাদের 3জনকে, আমাদের হাতে বন্দুক। সবাই ভাবতেছে যে আমরা কে, আর আমাদের আসল পরিচয় বা কি। সবচাইতে নীলা আমাকে নিয়ে ভাবতেছে। যখন আমি সবার সামনে এসে পৌঁছালাম তখন সাকিব সবার ভিতর থেকে বলে উঠল, স্যার আপনি এখানে? আপনি কখন নেপাল থেকে আসলেন? সাকিবের মুখে স্যার ডাক শুনে সবাই অবাক। সাকিব তুমি তারিকুল স্যারকে বলতেছো কেন? স্যার হলেন বাংলাদেশের অন্যতম একজন আর্মির মেজর। তোমরা যে আর্মির মেজর তরিকুলের নাম শুনেছ, যে কিনা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অনেক সুনাম অর্জন করেছে, যে কিনা দেশের বাইরে অনেক ভালো কাজের জন্য সরকারের কাছ থেকে অনেক মেডেল পেয়েছে, জাতিসংঘ শান্তি পুরস্কার পর্যন্ত সে পেয়েছে, যাকে কিনা আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি, সে হলো আমাদের এই স্যার। আমার পরিচয় জানতে পেরে সবাই আমাকে স্যালুট দিল। আমার আসল পরিচয় জানতে পেরে এখানে থাকা সকলের ভিতর থেকে একজন খুব চমকে উঠেছে। সেটা আর কেউ নয়, সে হলো নীলা। এটা কি করে সম্ভব? ও একজন অফিসার তো আমার কাছে এতদিন লুকিয়ে রাখছে। আমি কিনা টাকার লোভে পড়ে অন্য একজনকে বিয়ে করলাম। সিআইডি অফিসারদের বললাম, অফিসার আপনারা এই ঝাড়ের লোকগুলোকে ধরে নিয়ে যান। আমার পেটে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই তাপসিরদের রুমে যেতে বললাম। আমি একা কলেজ থেকে বের হয়ে একটু রেস্টুরেন্টে বসলাম। কিছুক্ষণ পরে ওইটা খাবার নিয়ে আসলো, কিন্তু আমি লক্ষ্য করতেছি একটা মেয়ে অন্য একটি টেবিলে বসে তার ফোনের দিকে তাকাচ্ছে একবার এবং তারপরে আমার দিকে তাকাইতেছে। এমন অনেকবার তাকাইতেছিল। হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন আমার বুকের উপর ভারী কিছু অনুভব করি। আমি বুকের উপরে তাকে দেখি যে মেয়েটি রেস্টুরেন্টে আমাকে বারবার দেখছিল, সেই মেয়েটি। আমাকে ও সম্পর্কে কিছু এখন জানতে হবে, যে করেই হোক। ও এখন ঘুমিয়ে আছে, সো এটাই আমার সময়। কিন্তু কি করে জানবো ও তো আমার বুকের উপরে ঘুমিয়ে আছে? এই কথাগুলো ভাবতেছি এমন সময় আমার পাশে থাকা একটি মোবাইল দেখতে পাই। মোবাইলটি হয়তো মেয়েটির। আমি যখনই মোবাইলটি হাতে নেই তখন অন করে দেখি যে ফোনে কোনো প্যাটার্ন দেওয়া নেই। বর্তমানে এই ডিজিটাল যুগেও যে কেউ ফোনে প্যাটার্ন দিয়ে রাখে না, তা কি ভাবা যায় বলুন তো? ফোনের গ্যালারি চেক করে আমি যা দেখলাম, আসলে সেটা আমি এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করাতে পারছি না। এটা কি করে সম্ভব? তাহলে কেন এতদিন আমার কাছে এত কিছু লুকিয়ে রাখলো? এর মানে কি? আমার কাছে এগুলো ভাবতেই কেমন যে লাগে। আমিও এর শেষ পর্যায়ে দেখতে চাই। আমি যে তার সব কিছু জানি তা কখনো ধরতে দিব না। রাত প্রায় 3টা বাজে। এই মুহূর্তে করে কিছু বলা যাবে না। আমি মেয়েটাকে আমার বুকের উপর থেকে সরিয়ে নিচে নেমে এসে হাসপাতালে বিল পে করে আমার বাসায় চলে আসি। এখন আমার অনেক কাজ অসম্পূর্ণ, কিছু কাজ আছে, আর সেই কাজ আগামীকাল থেকে শুরু হবে। এই কাজ করতে গিয়ে যদি বেঁচে ফিরি তবে সবার সাথে দেখা হবে, তা না হলে না।
এখন শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন। কেউ ছাড় পাবে না। সবার জন্য এখন থেকে আতঙ্কের একটি নাম থাকবে, আর সেটা হলো তরিকুল। সকল অন্যায়কারী এই নামটা শুনলে ভয় পাবে। বাসায় এসে শুয়ে ঘুম দিলাম। অন্যদিকে মেয়েটি ঘুম থেকে উঠে দেখে যে আমি হাসপাতালে নেই। সে ডাক্তারের কাছে থেকে জানতে পারে যে আমি হসপিটালের সব বিল পরিশোধ করে বাসায় চলে আসছি। হাসপাতাল থেকে মেয়েটি আমাকে খুঁজতে বের হয়। আমি ঘুম থেকে তাপসিরকে রেডি হতে বলি। আমরা এতদিনে এখানকার নারী পাচারকারীদের, মাদক ব্যবসায়ীদের, অন্যায় অত্যাচারকারীদের, বিভিন্ন খারাপ কাজে নিয়োজিত মুখোশধারী মানুষগুলোর মুখোশ উন্মোচন করার মতো আমার কাছে একটি ডকুমেন্ট আছে, যেটা তাপসিররা এতদিন থেকে এখান থেকে জোগাড় করতে পারেনি। আমি সেটা বাইরে থেকে জোগাড় করেছি, কেননা এটা হলো আমার এলাকা। এখানে আমার ফ্রেন্ডের অভাব নেই। আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে কাজগুলো সহজ করে ফেলেছি। স্যার সাকিব বাসায় নেই, সে গতকাল বাসায় আসেনি। আরেকটি কথা স্যার, আপনাকে গতকাল অনেকগুলো ফোন দিলাম, কিন্তু আপনি ফোন ধরলেন না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি। ওদের কারোর সাথে গতকাল রাতের কথা বলা যাবে না। তাপসির, সাকিবকে ফোন করে এখন আমার সাথে দেখা করতে বলো। এতদিনে যত ও ইনফরমেশন কালেক্ট করেছে তা নিয়ে দেখা করতে বলো, যদি চাকরি বাঁচাতে চায়। জি স্যার। তারপরে আমরা তিনজন মিলে রওনা দিই। কিছু দূরে আসার পরে আমি যা দেখলাম তা দেখে মাথাটা গরম হয়ে গেল। কিছু ছেলে মিলে রিক্সায় বসা গতকাল সেই মেয়েটিকে কিছু বকাতে ডিস্টার্ব করতেছে। তাপসির, গাড়িটার সামনে ওই রিক্সার কাছে দাঁড় করাও, ওইখানে কিছু কাজ আছে। আমি গাড়ি থেকে বের হয়ে কোনো কথা না বলে বকাটেগুলোকে মারতে শুরু করলাম। তোদের এত বড় সাহস, মেয়েদেরকে রাস্তায় টিজ করিস? তোদের ঘরে কি মা বোন কেউ নেই? হারামিগুলো, তোদের মতো কিছু ছেলেদের জন্য আর সকল ছেলেরা মেয়েদের চোখে খারাপ। তাপসির, পুলিশকে ফোন করে বলো এগুলোকে থানায় নিয়ে যেতে। কিছুক্ষণ পরে পুলিশ বখাতেগুলোকে থানায় নিয়ে যায়। আপনি একজন মুসলিম মেয়ে হয়ে যে পোশাক পরে বের হয়েছেন, এইগুলো কি ইসলাম সমর্থন করে বলুন? এরকম বিপদভাবে চলাফেরা বাইরে করলে আপনাদেরকে বখাটে টিজ করবে না তো সালাম করবে? বাইরে বের হলে পদ্মা সাগরে বের হওয়া যায় না? এত দামি পোশাক না পরে কম দামের একটা বোরকা কিনে বাইরে বের হবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাকে কেউ টিজ করবে না এবং বাজে মন্তব্য বা ইজ্জতের উপর কখনো ক্ষতি করবে না। আল্লাহ আপনাকে সকল সমস্যা থেকে হেফাজত করবে সব সময়, ইনশাল্লাহ। আপনি এখন বাসায় যান। তাপসির, গাড়ি চালু দে। তারপর তাপসিরকে নিয়ে চলে আসি এখানকার এমপির বাসায়। এমপি সাহেব আমাকে দেখে বলতেছে, স্যার আপনি? আমি এখানে এসেছি আপনার সাথে কথা বলতে। বলেন। এই ফ্যাক্টরি কি আপনার? অনেক কিছু প্রতিষ্ঠানের নামে বললাম তাকে। তবে এইগুলোর নাম আপনি জানলেন কি করে? আপনার সকল 2 নম্বরই কাজের প্রমাণ আমার কাছে আছে, বুঝলেন এমপি সাহেব? মুখ সামলে কথা বলেন অফিসার, এটা আমার বাসা, সো কথাবার্তা বুঝে শুনে বলবেন। আমি কোনো অপরাধীকে ভয় পাই না কখনো, এবং ভয় করে কথা বলি না, বুঝছেন? আপনি একজন এমপি হতে পারেন সবার কাছে, কিন্তু আমার কাছে আপনি একজন অপরাধী। অফিসার আপনি কিন্তু বেশি বলতেছেন। এমপির কথা শুনে মাথা গরম হয়ে গেল। তাপসির, তুই এমপি সাহেবকে হ্যান্ডকাপ পরা, দেখে ওনার কোন বাপ খালু এসে ছাড়িয়ে নিয়ে যায়। ওনার ক্ষমতা না দেখলে আমার ঘুম হবে না। ওনাকে জেলে নিয়ে একটু এমপির আপ্যায়ন করিস, কেমন? একটি কাগজে সাইন করে রাফির হাতে দিলাম। রাফি এই কাগজটি সাকিবকে দিবে। কাজে ত্রুটি করার জন্য তার চাকরি থেকে বরখাস্ত করা হলো। আচ্ছা স্যার, ঠিক আছে। ওদেরকে থানায় পাঠিয়ে দিয়ে বাইরে এসে গাড়িতে উঠলাম। স্যারকে ফোন দিলাম। স্যার, এমপিকে ধরেছি, তার অপরাধের সমস্ত প্রমাণ আমাদের কাছে। যে কাজটা কেউ করতে পারেনি আজ সেটা তুমি করে দেখালে তরিকুল। তোমার জন্য আমাদের অনেক গর্ব হয়, বুঝেছো বাবা? স্যার, আমি সাকিবকে চাকরি থেকে, আর আমাকে স্যার বলতে না দিয়ে সে বলা শুরু করলো। তাকে চাকরি থেকে বরখাস্ত করেছো, এই তো, কোনো সমস্যা নেই। তোমার যা ভালো লাগে তা করো, আর কোনো সমস্যা হলে আমাকে তুমি বইলো। স্যারের সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু বাসায় এসে আমি যা দেখলাম তা দেখে আমি অবাক। কেননা আমার বাড়িতে সাকিব এবং নীলা, তারা 2 জন ভাবির সাথে কথা বলতেছে। আমাকে এই বাসায় দেখে সাকিব বসা থেকে দাঁড়িয়ে যায়। স্যার আপনি এখানে? আমাদের বাসায় আমি আসবো না তো কে আসবে? অন্য কেউ আসবে বলো? আমি আর কোনো কথা না বলে উপরে চলে আসি। আমি সোজা ফারিয়ার রুমে প্রবেশ করি। ফারিয়া আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে। এখন কেমন আছিস ফারিয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুই তো দেখতেছি এই 1 মাসে আল্লাহর রহমতে বলতে গেলে একদম পুরোপুরি সুস্থ বললেই চলে। আচ্ছা, আম্মুর রুমে চল এখন। তারপরে আম্মুর সাথে কথা বললাম। হঠাৎ আম্মু বললো যে আমাকে এখন বিয়ে করতে হবে। আমি বিয়ে করব, তবে 1 মাস পরে। তা ঠিক আছে, তবে মেয়ে কিন্তু আমি পছন্দ করে রেখেছি, পরে কিন্তু আমার কথার বাইরে যেতে পারবি না। অন্যদিকে সাকিব, তুমি তরিকুলকে দেখে স্যার ডাকলে কেন? সে হলো একজন আর্মির মেজর অফিসার তরিকুল ইসলাম। এত বড় অফিসারও, আর তা আমরা কেউ জানি না। স্যার, এতদিন বাইরে ছিলেন, তা কি আপনারা জানেন না, কেননা ও আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি।
এমন সময় রাফি আমাদের বাসায় আসে সাকিবের কাছে। তবে রাফি এখন আর জানে না যে এ বাসাটা আমাদের। সাকিব, এটা তোর জন্য। একটি কাগজ এগিয়ে দিতেই সাকিব বলল, এইটা কি স্যার, আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল? আপনাকে স্যার সকালে, গত কয়েকদিন সকালে ইনফরমেশন নিয়ে স্যার আপনাকে দেখা করতে বলেছিল, কিন্তু আপনি তা করেছেন। আপনার কাজের প্রতি যে অবহেলা করেছেন তার জন্য আপনাকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। এমন সময় আমি ফারিয়াকে নিয়ে উপরের থেকে নিচে নামতেছিলাম। আমাদের দেখে রাফি বলে উঠল, স্যার আপনি এখানে? এটা আমাদের বাসা, আর তুমি হঠাৎ করে আমাদের বাসায়? ও বুঝেছি, তুমি তাফসিরকে ফোন করে এখানে আসতে বলো। আজকে সবাই আমাদের বাসায় দুপুরে খাবার খাবে, কেমন? এখন তোমরা সবাই গল্প করো, আমি বাইরে থেকে ফারিয়াকে নিয়ে ঘুরে আসি। সবাই আড্ডা দিতেছে, আর আমরা দুজন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে সবাই একসাথে খাবার খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দেখি রাফি আর ফারিয়া দুই গা ঘেঁষে হেসে কথা বলতেছে। আমি একটি কাশি দিলাম, সাথে সাথে দুজন দুই দিকে সরে দাঁড়ালো। রাফি এবং ফারিয়া, এদিকে আসো। রাফি, আমি কোনো কথা পেঁচিয়ে বলা পছন্দ করি না, আমি যা বলবো তার সঠিক উত্তর দিবে তুমি। রাফি, তুমি কি ফারিয়াকে ভালোবাসো? স্যার। ফারিয়া, তোর কিছু বলার আছে এতে? তুমি যে ভালো বুঝবে তাই হবে ভাইয়া। রাফি, তোমার বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো, কেমন? হুম। এমন সময় আমার ফোনে একটি কল আসে। তারপর ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যা বললো তা শুনে তো আমি অবাক, কেননা সে ফোনটি দিয়েছে একজন সিআইডি অফিসার, আর সেই সিআইডি অফিসার হলো একজন মেয়ে। আমি যতটুকু জানি যে এখানে গত 3-4 দিন আগে সিআইডি অফিসে নতুন একজন এসপি এসেছে, কিন্তু আমি তাকে সময় স্বল্পতার জন্য দেখা করতে পারিনি। এখন আমাকে তার অফিসে দেখা করতে বলে, এবং তার কাছে একজন ক্রিমিনাল আছে যে কিনা আমাদের মিশনে শেষ টার্গেট ছিল, তাকে সে গ্রেপ্তার করেছে। আমি তৈরি হয়ে সোজা সিআইডি অফিসে চলে আসি। অফিসের ভিতরে প্রবেশ করে আমি যখন এসপি রুমে প্রবেশ করলাম, তারপর যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক, কেননা সে আর কেউ নয়, সে হলো সেদিনে মেয়েটি। তবে তাকে এই পোশাকে দেখে ততটা অবাক হয়নি যতটা সে আমাকে ভেবেছিল। আপনারা হয়তো ভাবছেন কেন আমি অবাক হলাম না। ফ্ল্যাশব্যাক, সেদিন হাসপাতালে বসে আমি যখন তার ফোন নিয়ে অনেকক্ষণ ঘাঁটলাম, তখন তার ফোনে তার পরিচয় সম্পর্কে জানতে পারি। আর এই মেয়েটি আমার কাছে অপরিচিত হলেও তার কাছে আমি হয়তো পরিচিত, কেননা এই মেয়েটি হলো বড় স্যারের মেয়ে, আর সেটি স্যার আমার কাছ থেকে গোপন রাখে। পরে আমি স্যারের সাথে কথা বলে তার সম্পর্কে জেনে নিই। সে আমার জন্য এখানে আসছে, ও আমাকে অনেক ভালোবাসে, তার জন্য এখানে আসছে, আর আমাকে সবসময় ও নজর রাখে। বর্তমানে কেমন আছেন ম্যাম? আমি আপনার কোন জনমের ম্যাম? আপনি আমাকে নাম ধরে ডাকবেন, আমার একটি নাম আছে। আপনার সম্পর্কে আমি সবকিছু জানি, তা আমাকে আর বলতে হবে না। আপনি আমার সম্পর্কে সব জানলেন কি করে? সেটা বলা যাবে না, আর আপনি বলে যাবেন না আমি কে আর কি আমার পরিচয়। তা অবশ্য ঠিক, তবে বলেন তো দেখি আমার নাম কি? আপনার নাম হলো মায়া, আপনার বাবা সে হলো আমাদের বড় স্যার, আর আপনি এখানে আসছেন একজন মানুষের খোঁজে, যাকে আপনি না দেখে প্রায় 3 বছর যাবৎ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। আমার কথা কি ঠিক আছে মিস মায়া? তবে আমার একটি প্রশ্ন, আর সেটা হলো আপনি আমার সম্পর্কে কি করে জানলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে কিছুক্ষণ আগে দিয়েছি। কি সব খালি আপনি আপনি করে আমাকে ডাকতেছো তুমি? সব কিছু জেনেও কেন তুমি আমাকে আপন করে নিতেছো না? আমাকে যদি পেতে চাও তবে আমার আম্মুর কাছে গিয়ে বলো। তোমার আম্মু যে বলেছে তার মেয়ে পছন্দ করা আছে আর তাকে তোমার বিয়ে করতে হবে, সেই মেয়েটিকে জানো তুমি? আমার কাছে আম্মু বললে তো জানবো, সে আমাকে এ বিষয়ে কিছু বলেনি। তখন যেহেতু কিছু জানোনি, তবে এখন শুনে রাখো, তোমার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে, আর এর আগে তোমার সাথে যা হয়েছে তা ভুলে যাও, আর এখন থেকে নতুন করে জীবনটাকে পরিচালনা করো। তুমি যাকে ধরেছো তাকে কি পুলিশে দিয়েছো? তাহলে তো ভালোই, আমার মিশন তাহলে শেষ। ভালো থেকো, বেঁচে থাকলে আবার দেখা হবে। মায়ের সাথে কথা বলে বাসায় এসে স্যারকে ফোন দিলাম, মিশন শেষের কথা বলি। তবে আমি জানি যে মিশন কতটুকু শেষ হয়েছে। আমি চাই না এই মিশনটাকে কোনোভাবে হেয় করতে। মিশন এখনো শেষ হয়নি, শুধু এগুলো বলতে হয়েছে মায়ার জন্য। আমি চাই না এই মিশনে ও জড়িয়ে কোনো সমস্যার সম্মুখীন হোক। তাই এই মিশনে আমরা এখন আর সতর্কতার সাথে কাজ শেষ করবো ইনশাআল্লাহ। বাসায় এসে রাতে রুমে বসে ল্যাপটপ অন করে কিছু কাজ করতেছি, এমন সময় কে যেন রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরলো। পরে তাকে দেখে আমি তো অবাক, কেননা সে আর কেউ নয়, সে হলো মায়া। কি করতেছো মেরি জান? কিছু কাজ করতেছি। তারপরে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে তাফসিরকে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে।
তাফসির, আমাদের গোপন কথা কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না স্যার। আমাদের যে করে হোক এই নারী পাচারকারীদের গডফাদারকে ধরতে হবে। একজনকেও ছাড়া যাবে না। সবকটাকে ঘেরা করে উপরে ফেলে দিতে হবে, তা যে কোনো মূল্যে। তারপর আমরা দুজন কলেজে এসে কলেজটিকে ভালো করে পর্যবেক্ষণ করলাম আর কলেজে বিভিন্ন জায়গায় কিছু গোপন ক্যামেরা লাগালাম। আমাদের একটা টার্গেট, আর সেটি হলো বরিশালকে সকল সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করা। রাতে মনিটরের সামনে বসে আছি, কোনো তথ্য পাইতেছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা। তখন একজন লোককে দেখতে পেলাম, তবে তার চেহারা দেখা যায়নি। তবে একটি লাশ পড়ে থাকতে দেখলাম কলেজের সামনে। এখন মিশনটা আবার ঘুরে গেল, নতুন রূপ নিতেছে। আমাদের আরো কঠিন হয়ে গেল মিশনটা। স্যার, আমাদেরকে নতুন কিছু ভাবতে হবে। তাফসির, আগামীকাল কলেজে আরো ক্যামেরার সংখ্যা বাড়াতে হবে আর আমাদের নজরদারি বাড়াতে হবে। তাফসির, কলেজের সামনে আমাদেরকে আগামীকাল থেকে ছদ্মবেশের নজর রাখতে হবে। আমাদের জানতে হবে কে এই খুনটি করেছে আর কিসের জন্য করেছে। তবে পুলিশ অথবা সিআইডি অফিসার কেউ যেন জানতে না পারে যে আমরা মিশনে এখনো আছি। স্যার, কলেজের ভিতরে ছদ্মবেশে ঢোকার একটি ভালো উপায় আছে। কি উপায়? স্যার, আপনি আর আমি আগামীকাল কলেজে পুচকা বেচবো, তারপরে সকলের মনের কথা জানবো এবং তথ্য সংগ্রহ করব। তোর আইডিয়া ঠিক আছে, তবে কলেজের ভিতরে কিছু লোক রাখতে হবে। কিছু অফিসার ছদ্মবেশে কলেজের স্টুডেন্ট হিসেবে ভিতরে প্রবেশ করিয়ে দিব। স্যার, আমি খুব ভালো পুচকা বানাতে পারি। জম্বে এবার পুচকা বেচে ধরবো মোরা নারী পাচার। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকালে অনেক কাজ আছে। সকালে আমি আর তাফসির ফুচকা দোকান নিয়ে কলেজে যাই। রাফি আছে কলেজের বাইরে ছদ্মবেশে। স্যার, পুচকা তো বেশি মেয়েরা নিতেছে। আমার কিন্তু স্যার একটি মেয়ে পছন্দ হয়ে গেছে। খুব ভালো, তবে আগে কাজটা শেষ করি, তারপরে তোকে নিয়ে ভেবে দেখব। কিছুক্ষণ পরে, তাফসির, আমি যা দেখতেছি তুমিও কি তা দেখতেছ? স্যার, কলেজে পিয়নের কথা বলতেছেন। রাফিকে বলো পিয়নের দিকে ভালো করে নজর রাখতে। রাতে বাসায় এসে রাফিকে বললাম পিয়নকে ফলো করে কি জানতে পারছে তা আমাকে বলতে। স্যার, আজকে রাতে আমাদের মিশনের শেষ রাত বলে মনে হচ্ছে। আর স্যার, আপনার কথা মতো সবাই জেনে গেছে যে এমপি সাহেব এখানকার জেলে আছে। নারী পাচার এবং মাদক ব্যবসায়ীর সাথে যে ধরা পড়ে গেছে সেটা সবাই জেনে গেছে। তাফসির, মনিটর অন করো। আমরা মনিটরের দিকে অনেকক্ষণ চেয়ে থাকলাম, কিন্তু কিছু তথ্য পাইতেছি না। হঠাৎ কলেজে পিয়নকে দেখলাম কলেজের ভিতরে প্রবেশ করতে। রাত প্রায় 1:30 বাজে। এমন সময় সে কলেজের ভিতরে প্রবেশ করলো। আমি কলেজের ভিতরে সিসিটিভি ফুটেজগুলো ভালো করে নজর রাখলাম। কিছুক্ষণ পরে যাকে দেখতে পেলাম তাকে দেখে তো আমার মাথা ঘুরে গেল, কেননা সে হলো আমাদের সকলে সম্মানিত একজন ব্যক্তি, যাকে সবাই শ্রদ্ধা করে, যিনি হলেন হাজারো ছাত্রছাত্রীর শিক্ষার কারিগর। তিনি আর কেউ নয়, তিনি হলেন কলেজের অধ্যক্ষ স্যার। তার মানে কলেজের মেসে ছাত্রীদের ধর্ষণ করা হতো, তাদের নানাভাবে নির্যাতন করা হতো, তাতে স্যারের হাত ছিল। তার মতো মানুষ কিনা নারী পাচার করে, এইসব ভাবতে কেমন লাগে। স্যার, এখন কি করবেন? মিশন শেষ করে দিব আগামীকাল, তবে কাজগুলো করতে হবে খুব সতর্কতার সাথে। জি স্যার। আমরা আর কিছুক্ষণ মনিটরের সামনে বসে থেকে সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে তাফসির, রাফি আর আমি কলেজের উদ্দেশ্যে রওনা হই। কিছুক্ষণ পরে আমার ফোনে একটা ফোন আসে। নাম্বারটা আমার কাছে এক সময় খুব পরিচিত ছিল, তবে নাম্বারটা তখন যতটা পরিচিত ছিল এখন তার থেকে বেশি অপরিচিত, কারণ নাম্বারটা হলো নীলার। ফোনের অবস্থা থেকে বলতেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সাকিবের চাকরিটা কি ফিরিয়ে দেওয়া যায় না? একজন বেকার ছেলে কি করে একজন আর্মি অফিসারের চাকরি ফিরিয়ে দিবে বলেন? তাছাড়া আমি একজন অলসত মানুষকে কখনোই আর ফিরিয়ে আনবো না। একটিবার ভেবে দেখো। আমার হাতে কিছু করার নেই, আপনি বরং বড় স্যারের সাথে কথা বলেন। তাফসির, গাড়িটা একদম কলেজের পাশে রাখবা। আমাদের আগে মেয়েদের উদ্ধার করতে হবে, তবে খুব সতর্কতার সাথে। স্যার, এখন তাহলে কি করবেন? সবাই মাস্ক পরে নাও আর আমাকে ফলো করো। আমরা কলেজের ভিতরে প্রবেশ করে চারিদিকে ভালো করে দেখে নিয়ে ছাত্রী হোস্টেলে চলে আসি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যে রুমে মেয়েদের আটকে রেখেছে সেই রুমের দরজা ভেঙে প্রবেশ করি ভিতরে। রুমের ভিতরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখে তো আমি তো পুরোই অবাক। এটা কি করে হতে পারে যেখানে একজন সিআইডি অফিসার, সে এখন এই রুমে বন্দী, আর তা কেউ জানে না সে কথা। আমাকে দেখা মাত্রই মায়া এসে আমাকে জড়িয়ে ধরে। মায়া, তুমি এখানে আসলে কেমন করে? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। গতকাল যখন আমি অফিস শেষে রাত করে বাসায় আসতেছিলাম তখন কিছু গুন্ডা এসে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসে। তুমি এখানে আসলে কি করে? আমি কে তা কি ভুলে গেছো? মুস্কি একটি হাসি দিয়ে কথাটি বললাম। আজ বুঝতে পারলাম কেন তোমাকে তোমার ডিপার্টমেন্ট থেকে এতটা সম্মান করা হয়। তোমার কাজের তুলনা হয় না, তোমার কাজের প্রতিটি ধাপে থাকে রহস্য। এই জন্যই তোমাকে আমার কাছেও অনেক ভালো লাগে। শুধু তা তোমাকে আজ পর্যন্ত বোঝাতে পারলাম না। কিছু বলছো নাকি তুমি আমাকে? কই না তো।
ঘাবড়ে গিয়ে কথাটি মায়া বলল, তাফসির, তুই সবাইকে নিয়ে কলেজে মাঠে আয়। আমি আর রাফি এবং মায়া কলেজের অধ্যক্ষ স্যারের রুমে আছি। কেমন আছেন স্যার? ভালো, আপনি কেমন আছেন? আপনারা আমাদের আর ভালো থাকতে দিলেন কই? মানে? মায়াটা হলো কলেজের মেয়েদেরকে এবং কলেজের বাইরের মেয়েদেরকে পাচার করে কে? কলেজের মেয়েদের মধ্যে থেকে প্রতি রাতে একজনকে ধর্ষণ করে কে স্যার? আপনি বিনা প্রমাণে আমাকে দোষী করতে পারেন না। ও তাই নাকি? রাফি, মায়াকে নিয়ে ভিতরে আসো। স্যার মায়াকে দেখে ঘাবড়ে গেল। আরও প্রমাণ লাগবে? এই মেয়েকে এখানে এনে কি বোঝাতে চাইছেন? ঠাস ঠাস করে 2টি থাপড় মেরে দিলাম। স্যারের গাল বরাবর মারলাম। কেমন লাগে এখন? তোর মুখোশ আজ প্রকাশ পাবে। আমি স্যারের শার্টের কলার ধরে মাঠের ভিতরে নিয়ে আসি। কলেজের সকল স্যার এবং ছাত্রছাত্রীরা সবাই মাঠে আসে। আমি সবার উদ্দেশ্যে বলি, আপনারা এতদিন তাকে কলেজের অধ্যক্ষ স্যার হিসেবে জানেন, তার আসল পরিচয় কেউ কি জানেন? না। সে আসল অধ্যক্ষ স্যার না। যার আজকে এই কলেজের অধ্যক্ষ স্যারের চেয়ারে বসার কথা ছিল, তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করান এই জানোয়ার লোকটা। এই লোকটি হলো একজন ধর্ষক, নারী পাচারকারী, মাদক ব্যবসায়ী। সবাই আমার কথা শুনে অবাক হয়ে যায়। তাফসির, মেয়েগুলোকে তাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দাও। আর কলেজের পিয়ন কই? স্যার, কাকু এখানে। পিছন থেকে রাফি কথাটা বলল, দুজনকে ধরে নিয়ে জেলে ভরে দে। ফাঁসির রায় না আসা পর্যন্ত জেলে বসে পচুক। সব কাজ এবং আমার মিশন আর সমাপ্ত। স্যারের সাথে কথা বলে বাসায় চলে আসি। তোর মিশন তো এখন শেষ। আগামীকালই তোর বিয়ে, আর তুই এই বিষয়ে কোনো কথা বলবি না। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ পরে, ভাইয়া, আগামীকাল তো তোমার বিয়ে, আমাকে এখন তুমি মার্কেটে নিয়ে যাবে? আচ্ছা চলো এখন তাহলে। তবে বাসার সবাইকে রেডি হতে বলো। সবাইকে নিয়ে মার্কেটে যাব। সবাই মিলে মার্কেট করে বাসায় চলে আসি। কিছুক্ষণ পরে আমাদের বাসায় নীলা এবং সাকিব চলে আসে। তবে আমি তাদেরকে দেখে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসি। তাফসির, কই তুই? আর রাফি? স্যার আসতেছি, ভাবিকে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে দেরি হইতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। আজ আমার আর মায়ের বিয়ে। সবকিছু ঠিকঠাক মতো ইসলামী নিয়মে বিয়েটা সম্পন্ন হয়। সমস্যাটা বাজলো বাসর ঘরে প্রবেশের পরে। আমি ভিতরে প্রবেশ করার পর দেখি মায়া অনেক বড় ঘুমটা দিয়ে খাটের উপর বসে আছে। আমি ধীরে ধীরে খাটের কাছে গিয়ে খাটের উপর বসে যখনই মায়ের ঘুমটা তোলার চেষ্টা করছি, এমন সময় মায়া বলল, এই, তুমি আমাকে টাচ করবা না। গতকাল থেকে আজকে একটি বার ও কি আমার কথা তোমার মনে পড়েনি? আমাকে একটি বারও কি ফোন দিয়েছিলে? তার সাজা এখন তোমাকে পেতে হবে। ফ্রেশ হয়ে এসো, নফল নামাজ আদায় করবো এখন। নামাজ শেষে যখন আবার খাটে বসলাম, এখন আমাকে একদমই টাচ করবে না। আজকে সারা রাত আমাকে গল্প শোনাবে তুমি। আজকে অনেক রেগে আছে বুঝেছি। রাগ ভাঙানোর জন্য যা করার আমাকে এখন করতে হবে। আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, দুজনে 4 ঠোঁট এক করে দিলাম। লাইট অফ। আপনাদের আপাতত না জানলেও চলবে। বিমানের সিটে বসে আছি আর ভাবতেছি পুরনো কথাগুলো, যাদের জন্য আমি আমার পরিবার থেকে আলাদা, যাদের জন্য আমি একা চলতে শিখে গেছি। সবার জীবনে কিছু ঘটনা থাকে যা তাকে প্রতিনিয়ত তার হৃদয়টাকে কুরে করে খায়। এসব কথা ভাবতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তার টেরও পাইনি। যখন ঘুম ভাঙলো তখন দেখি বিমান বাংলাদেশে ল্যান্ড করেছে। নিজ দেশের মাটিতে ফিরে আসতে পেরে নিজের মনের ভিতরে আজ খুব খুশি খুশি লাগতেছে। বিমান থেকে নেমে দেখি আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আফজাল চাচা। কেমন আছো চাচা তুমি? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। গাড়িতে উঠে বসো, অনেক বেলা হয়েছে, বাসায় যেতে হবে। তারপর আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নেই। কিছুক্ষণ পরে স্যার ফোন দেয় আমাকে। কেমন আছো তরিকুল? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। কখন এসে পৌঁছেছো বাসায়? কিছুক্ষণ আগে স্যার। এখন তাহলে রেস্ট নাও, আর আগামীকাল একটু আমার বাসায় এসো তুমি। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগামীকাল বিকালে যাব আপনার বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে যাই মনটাকে একটু ফ্রেশ করতে। বিকেলে পোশাক পরে বড় স্যারের বাসায় যাওয়ার জন্য তৈরি হই। চাচাকে নিয়ে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা দিই। ও আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেছি, আমি তরিকুল ইসলাম। আমার সম্পর্কে বাকি সব গল্পের ভিতরে জানতে পারবেন। এখন আমি আমার সম্পর্কে আর কিছু বলতে পারবো না। কিছুক্ষণের ভিতরে স্যারের বাসায় পৌঁছে গেলাম। তরিকুল, তোমাকে যার জন্য আমি বাসায় ডেকেছি সেটি হলো তুমি জাতিসংঘের শান্তি মিশনের কাজ শেষ করে আসছো, আর তাই আমি তোমাকে একটা কাজ দিতে চাই। এই কাজটা নিয়ে সিআইডি অনেকদিন যাবৎ তদন্ত করছে, কিন্তু তারা কোনো ক্লু পাচ্ছে না। তাই তারা ওইখানে নতুন একটা মেয়ে সিআইডি অফিসার যোগ করেছে। আমি চাই এই কাজটা তুমি সমাপ্তি করো।
আমার বিশ্বাস তুমি এই কাজটা পারবে। তুমি পারবা নারী পাচার ও মাদকের হাত থেকে, যুব সমাজ এবং সকল সমস্যার হাত থেকে দেশকে রক্ষা করতে। তরিকুল, তুমি এই মিশনের জন্য আগামীকাল বরিশালে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। বাস শেষে ভাবতেছি যে শহর ছেড়েছি বহু বছর আগে, সেই শহরে এখন আবার ফিরে যেতে হবে। সকালে গাড়ি নিয়ে বের হলাম সেই চেনা পরিচিত শহরে। ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে স্যারকে ফোন দিলাম। স্যার একটু সরকারি খরচে ফ্ল্যাট ভাড়া করে দিল আমাকে। আমি গাড়ি পার্ক করে রুমে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে আমার পুরনো সিমটাকে অন করলাম। আজ প্রায় অনেক বছর পর এই সিমটাকে অন করলাম। অন করে যখন ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো চেক করা শুরু করলাম, তখন একটি নাম্বার দেখে পুরনো সিটিগুলো মনে পড়ে গেল। সবকিছু বাদ দিয়ে সাকিবের ফোন নাম্বার বের করে ওকে ফোন দিলাম। কিছুক্ষণ পরে সাকিব ফোনটি ধরলো। আসসালামু আলাইকুম, কেমন আছো তরিকুল? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো। তোর তো কোনো খবরই নাই, তুই এতদিন পরে ফোন দিলি কেন? তোকে আমি প্রায় 1.5 বছর আগে অনেকগুলো ফোন দিয়েছিলাম, কিন্তু তোর ফোন বারবার বন্ধ পাইছি। কিসের জন্য ফোন দিছিলি? তোর আদরের ছোট বোন আজ প্রায় 2 বছর যাবৎ অসুস্থ। ও তোর জন্য সারাক্ষণ কান্না করে, আর তার জন্যই তোকে ফোন দিচ্ছিলাম। তুই কোথায় আসস? এখন আমি কলেজ মাঠে আছি। তুই একটু পার্কে আয়। আমি এখনই সেখানে আসতেছি। তোকে তো দেখে চেনাই যাচ্ছে না। ও তাই? সাকিব, আমাদের বাসা কি এখনো সে আগের জায়গায় আছে? ও আচ্ছা ঠিক আছে। এটুকু কথা বলে এক রিক্সা নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসার গেটের সামনে এসে আমি তো পুরোই অবাক। কেননা আমি যখন বাসা থেকে চলে গেছিলাম তখন আমাদের বাসায় এমন ছিল না। পুরনো ঘর ভেঙে এখন বড় বাড়ি তৈরি করা হয়েছে, অনেক বড় বাড়ি, যা দেখতে একদম রাজপ্রাসাদের মতো। কেননা আব্বু একজন নামকরা ব্যবসায়ী। আমি রিক্সা ভাড়া দিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। যদিও আমাকে কেউ এখন চিনতে পারবে না। আমি বাসার ভিতরে প্রবেশ করে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ফারিয়ার রুম কোনটা? আপনি কে, আর আপনাকে কেন আমি মেম সাহেবের রুমের কথা বলবো? আপনি ফারিয়ার কাছে গিয়ে এই কাগজটা দিবেন, তারপর ও যা বলবে তাই করবেন। আচ্ছা ঠিক আছে, দেন। দারোয়ান চিঠিটা নিয়ে ভিতরে গিয়ে ফিরে এসে বলল যে আপনাকে ম্যাম নিয়ে যেতে বলেছে তার কাছে, আপনি চলেন আমার সাথে। তারপর আমি তার সাথে ফারিয়ার রুমে গেলাম। আমিও রুমে প্রবেশ করার পর দারোয়ান চলে গেল। আমি ফারিয়ার দিকে তাকানোর পরে দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। আগে কতটা সুন্দর ছিল আমার বোন, আর আজ সেই বোনকে চেনা যাইতেছে না। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমাকে জড়িয়ে ধরে কথা বলতেছে ফারিয়া। তোদের দয় ভালো আছি, তোর এমন অবস্থা হলো কেমন করে? ভাইয়া, তা তো আমি নিজেও বলতে পারি না। আচ্ছা ঠিক আছে। ফারিয়া শুকিয়ে গেছে অনেকটা। ওর চেহারা দেখলে নিজে খুব খারাপ লাগে। খারাপ লাগাটা স্বাভাবিক। পৃথিবীর সকল ভাই তার কলিজা বোনকে কতটা ভালোবাসে সেই ভাই বোনই ভালো জানে। এমন সময় স্যারের ফোন। তরিকুল, তোমার কাজে সাহায্য করার জন্য কিছু অফিসার তোমাকে দেয়া হয়েছে। তারা পটুয়াখালী ক্যান্টনমেন্টে থাকে। আগামীকাল সকালে তোমার কাছে গিয়ে পৌঁছবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যারের সাথে কথা বলার পরে একটি মেয়ে রুমের ভিতরে প্রবেশ করে, খুব জোরে চিৎকার দিল। মেয়েটির চিৎকার শব্দ শুনে বাসার সবাই ফারিয়ার রুমে চলে আসলো। আমার আব্বু আম্মু, বড় 2 ভাই তারাও আসছে। তাদের সাথে 2জন অপরিচিত মেয়ে দেখলাম। আমার ধারণা তারা হয়তো বড় 2 ভাইয়ের বউ হবে। তাহলে এই মেয়েটাকে? কি হয়েছে এখানে নীল? এই ছেলেটি দেখুন ফারিয়াকে কিভাবে জড়িয়ে ধরেছে। এই মেয়ে, তোমার কি হয়েছে? এত সবকিছু নেগেটিভ ভাবো কেন? এই ছেলে, তুমি কে? আর তুমি আমার মেয়েকে অমন করে ধরে আছো কেন? ফারিয়া, আমি গেলাম, পরে আসবো। আচ্ছা ঠিক আছে। আমার পরিচয় জানতে চাইলে ফারিয়ার কাছ থেকে জেনে নেবেন। তোমার পরিচয় ফারিয়া নয়, তুমি নিজেই দিয়ে যাও। আমি হলাম তরিকুল ইসলাম, এবারের ছোট ছেলে, যাকে 5 বছর আগে বিনা অপরাধে বাসা থেকে তোমরা বের করে দিয়েছিলে। আমি হলাম সে তারিকুল ইসলাম, যে কিনা বারবার হাত জোর করে বলেছিলাম তোমাদের যে আব্বু আম্মু আমি কোনো অপরাধ করিনি। সবার কাছে বলেছিলাম সেদিন, কিন্তু তোমরা আমার কথা কেউ সেদিন বিশ্বাস করোনি। আমি হলাম সে তারিকুল ইসলাম, যার কথা তোমরা অবিশ্বাস করেছিলে। তোমরা একটি মেয়ের কথা বিশ্বাস করেছো। তোমরা সবাই নিজেদের বাসা মানুষকে বিশ্বাস করো না। তোমরা সবাই সিমির কথা সেদিন বিশ্বাস করেছো। আমাদের ভুল হয়ে গেছে বাবা, তুই আমাদের সকলকে ক্ষমা করে দে। আপনাদের আমি অনেক আগে মাফ করে দিয়েছি। তাহলে আজ থেকে তুই আমাদের সাথে থাক বাবা। সেটা আর কখনো সম্ভব না। দেখ বাবা, তুই আর না করিস না, আমাকে আর তুই কষ্ট দিস না। আম্মু, আমি শুধু তোমার জন্য থেকে গেলাম, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাকে তোমার রুমে নিয়ে চলো। আম্মু, তোমার কাছ থেকে আমি কখনো কিছু লুকাইনি, আজকেও লুকাবো না। আমি বরিশালে আসছি কিছু কাজের জন্য, যার জন্য আমি বাসায় থাকতে পারবো না। আমি যদি এখানে থাকি তাহলে আমি আমার কাজ সঠিকভাবে শেষ করতে পারবো না। কি এমন কাজ যার জন্য তুই বাসায় থাকতে পারবি না?
তোমাকে তা আমি কিছুদিন পরে বলবো, ওকে? আচ্ছা ঠিক আছে। আম্মু, নীলা নামের মেয়েটিকে। তোর মেজো ভাইয়ের শালি, ও কিছুদিন এখানে থাকবে। ও একজন সিআইডি অফিসার। নীলা কিছু কাজের জন্য আমাদের এখানে আসছে। নীলা এখন থেকে আমাদের এখানেই থাকবে। আমি যাকে খুঁজতে চাইছিলাম সে ঘুঘু নিজে ফাঁদে এসে পা দিল। কি ভাবতেছিস? কিছু না, আমার কিছু কাজ আছে, আর তুমি খাবার দাও। আর ফারিয়াকে আমি আমার এক পরিচিত ডাক্তার দেখাবো আগামীকাল। তুমি সকালে তৈরি হয়ে থেকো। আম্মু খাবার দিতে চলে গেল। কিছুক্ষণ পরে নীলা আমার রুমে এসে বলতেছে, কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর নীলা যা বললো তা শুনে আমি তো অবাক, কেননা ও আমাকে বলতেছে, আপনি কি সিমিকে খুব ভালোবাসতেন? আপনি সিমির কথা জানলেন কি করে? ফারিয়া আমাকে আপনার সম্পর্কে সবকিছু অনেক আগেই বলেছে। সব বলে দিয়েছে আপনাকে? হুম। মান সম্মান তো আর কিছু থাকলো না। খাবার খেতে চলুন, আর অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবুন, কেমন? আমিও থেমে থাকার ছেলে নই। সকল কিছু ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে একটি কথা মনে রাখবেন, আপনি হেরে যাওয়ার নাম জীবন নয়। সবকিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তারপরে রাতে খাবার খেয়ে বাসা থেকে আমার ফ্ল্যাটে চলে আসি। রাতে রুমে বসে ল্যাপটপ অন করে সেখানকার সবকিছু ভালো করে জেনে নিতেছি। কিছুক্ষণ কাজ করে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা খেয়ে রুমে আসি। এর ভিতরে স্যার ফোন দেয়। তরিকুল, তোমার কাছে কিছু অফিসার কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাবে। তোমরা আজ থেকে কাজে লেগে পড়ো। আমাদের হাতে সময় আছে মাত্র 5 দিন, সেটা মাথায় রেখে কাজ করো, কেমন? ঠিক আছে স্যার। কিছুক্ষণের ভিতরে 3 জন অফিসার আসলো। তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। আমরা কিছুক্ষণের ভিতরে মিশনে নেমে পড়বো, কেননা আমাদের উপর মহল থেকে 5 দিনের সময় দিয়েছে কাজটি শেষ করতে। আম্মু, তুমি ধাপ মেডিকেলে ফারিয়াকে নিয়ে যাও, বাকিটা আমি সব বলে দিছি ওইখানে ফোন করে। অফিসার, আপনারা সবাই আপনাদের পরিচয় দেন। স্যার, আমি হলাম সাকিব। স্যার, আমি রাফি। স্যার, আমি তাপসির। এখন আমরা সবাই এখানকার সবচাইতে বড় এবং নামকরা কলেজটি পর্যবেক্ষণ করতে যাব। যদি কোনো ক্লু পাই তাহলে তো ভালো। কলেজে গেট দিয়ে ঢুকতেছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে আর গালে ঠাস ঠাস করে আওয়াজ আসলো। আমি ঘুর কাটিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি এ তো নীলা। সরি, আসলে বুঝতে পারিনি যে আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। ও ঠিক আছে। আপনি হঠাৎ আমাদের কলেজে কি মনে করে আসলেন স্যার? তারপরে অপরিচিত মেয়েকে ধাক্কা দেওয়া, এগুলো যে করেন তা কি আপনার গার্লফ্রেন্ড জানে? যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। এই প্যার আমাকে ছাড়বে না মনে হয়। কি হলো, চুপ করে আছো কেন? তারপর নীলা আমার হাত টানতে টানতে কলেজে এক সাইডে নিয়ে আসলো। তুমি বরিশালে আসছো তা আমাকে বলনি কেন? তোমার যে আব্বু আম্মু আছে তা আমাকে বলনি কেন? কি হলো, কথা বলো। কথা হলো নীলা রাগি মুডে আমাকে বলল, কেন বলেনি তা তো বুঝতে পারছো, গতকাল তাই না? আরেকটু কথা, বিয়ার আগে তো শ্বশুরবাড়ি থাকছে না, এমন কপাল কয়জনের আছে? তুমি যে সিমি নামের কোনো মেয়েকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে, তা আমাকে বলনি কেন? পুরনো স্মৃতি স্মরণ করতে চাই না তাই। তোমার বুকে এতটা কষ্ট, তারপরেও তুমি আমাকে তা না বলে সবসময় হাসি খুশি থাকো সবার কাছে। তোমাকে বোঝা বড় তাই। তোমাকে গতকাল বাসায় দেখে অনেক খুশি হয়েছিলাম, তবে মেজাজটাও গরম হয়ে গেছিল তোমার প্রতি, তাই গতকাল তোমার সাথে অমনভাবে কথা বলেছি। প্লিজ ক্ষমা করে দাও। ভালোবাসা মানুষকে কখনো মাফ না করে থাকা যায় বলো? এই জন্যই তোমাকে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি কলেজে আসছো কিসের জন্য? কলেজটিতে ঘুরতে আসছি। নীলা, তুমি তো একজন সিআইডি অফিসার, তা আমাকে আগে বলনি কেন? তার জন্য সরি, আর কখনো এমন হবে না। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না। নীলা হলো আমার গার্লফ্রেন্ড। ওর সাথে আমার প্রায় 2 বছর যাবৎ পরিচয়। ওর সাথে একটি অনুষ্ঠানে ঢাকাতে দেখা হয়, তারপরে ভালোবাসা তৈরি হয়। এরপর থেকে শুরু হয় আমাদের জীবনের নতুন পথ চলা। তবে আমার আসল পরিচয় ও আজ পর্যন্ত জানে না। ও জানে যে আমি একজন সাধারণ মানুষ। চলো তুমি আমার সাথে, তোমাকে আমি কলেজটিকে ভালো করে ঘুরিয়ে দেখাই। আমি চোখের ইশারায় তাপসিরদের পিছনে পিছনে আসতে বলি আর সব দিকে ভালো করে পর্যবেক্ষণ করতে বলি। নীলা আমাকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছে। হঠাৎ করে আমার চোখ দুটি আটকে যায়, কেননা একটি ছেলে কলেজের পিছনে এসে একটি ব্যাগে করে কি যেন নিয়ে যাইতেছে। আর সে ছেলেটি কাজটি খুব ভয়ের সাথে করতেছে। ছেলেটিকে দেখে আমার সন্দেহ হলো কিছুটা, তাই তাপসিরকে চোখের ইশারায় ছেলেটিকে ফলো করতে বললাম। চলো আমরা দুজনে একটি গাছের নিচে বসি, তোমার সাথে আমার কিছু কথা আছে, যা খুবই জরুরি কথা। ওকে, তাহলে একটি গাছের নিচে বসে কথা বলি।
গাছের নিচে বসার পর নীলা আমার কাঁধে মাথা রেখে বসে থাকে। কিছুক্ষণ পরে নীলা বলে, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কথাগুলো বলবো যে কেমন করে সেটাই ভাবতেছি। তুমি কথাগুলো অন্যভাবে নিও না, কেমন? বলো। আসলে আমার বিয়ে ঠিক করেছে বাসা থেকে। এখন তুমি কিছু একটা করো। তুমি নিজে বলো, আমি এখন তোমার জন্য কি করতে পারি? তুমি আমার বাসায় গিয়ে আমাদের কথা বলো। আমার কেন চাকরি নেই সেটা তুমি ভালো করে জানো অনেক আগে থেকেই। আমি নিজের খরচ অনেক কষ্ট করে জোগাড় করে চলাফেরা করি। তোমাকে বিয়ে করলে কি করে খাওয়াবো বলো? আমার যে চাকরি আছে তা ভুলে গেছো? তাছাড়া তোমার বাবার কি কোনো কিছু কম আছে? আমি কেউ নই, আর আমি তার সম্পত্তি কখনো ভোগ দখল করবো না, কখনো না। সব কিছু বাদ দিয়ে তুমি আমার বাসায় যাও, গিয়ে দেখো তারা কি বলে। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু তারা যেন আমার বাবার পরিচয় জানতে না পারে। তোমরা যে আগে থেকে আমাদের পরিবারের আত্মীয় তা যেন তারা বুঝতে না পারে। আমি চাই না আমার জন্য তোমার বোনের এবং তোমার কোনো ক্ষতি হোক। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে ক্লাস করো, আমি একটু একা একা কলেজটি ঘুরে দেখি। আমি নীলার কাছ থেকে চলে এসে তফসিরের কাছে চলে আসি। তফসির, ছেলেটির কি খবর এখন? স্যার, ছেলেটিকে আমাদের বাসায় আটকে রেখেছি। এমন সময় বড় স্যার আমাকে ফোন দিলেন। তরিকুল, তোমাকে আজকে রাতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য নেপালে যেতে হবে। স্যার, তাহলে এদিকে কাজগুলো কে করবে? তাফসিররা মিলে কিছুদিন ওরা তদন্ত করুক আপাতত। আর তুমি এখনই বাসায় গিয়ে রওনা দাও। 2 PM ফ্লাইটে ঢাকা চলে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। তফসির, তোমরা এদিকের কাজটা সামলাও, তবে তারা যেন বুঝতে না পারে তোমাদের আসল পরিচয়। আমি এখন ঢাকা যাব এবং রাতে নেপাল। আমার কিছু কাজ আছে, যার জন্য সেখানে প্রায় 20 দিনের মতো থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি বাসায় এসে রেডি হয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। নেপালে এসে পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। আমি নেপালে এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। এখন তাহলে তুমি রেস্ট নাও, আর তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা শেষ করো ভালোভাবে। ইনশাল্লাহ। নেপালে আমার বিভিন্ন কাজের মাধ্যমে কেটে গেল 10 দিন। এই 10 দিনে পরিচিত কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। অন্যদিকে নীলার আব্বু নীলাকে বলতেছে, নীলা, তোমার বিয়ে ঠিক করেছি আমরা। তোমার আগামী 2 দিন পরে বিয়ে। তুমি যার জন্য অপেক্ষা করতেছো তার কি আছে বলো? তার কিছুই নেই, একটা চাকরি পর্যন্ত নেই। আর আমি যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি তার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, ভালো চাকরি আছে। এরপরেও তুমি চাও বলো? তোমার তার সাথে বিয়ে হলে সারা জীবন সুখে জীবনযাপন করতে পারবে। নীলা কিছুক্ষণ ভেবে দেখলো যে তার আব্বু যা বলতেছে তাই সত্যি। নীলা বিয়েতে রাজি হয়ে গেল। বলতে বলতে নীলার বিয়ের কাজ শেষ হয়ে গেল। ছেলে আর্মিতে চাকরি করে। আমার কাজ শেষের পথে। আমি নেপালে আসছি আজ 20 দিন হলো। আমি আগামীকাল সকালে দেশের উদ্দেশ্যে রওনা দেব। দেশে এসে স্যারকে ফোন দিলাম, স্যার আমি দেশে পৌঁছেছি। আমি এখন কি বরিশালে যাব? ঢাকাতে তো আমার কোনো কাজ নেই। এখন তুমি বরিশালে চলে যাও ফ্লাইটে করে। বরিশালে এসে ফ্ল্যাটে প্রবেশ করে দেখি যে তাফসিরের এবং রাব্বির রুম খোলা, কিন্তু সাকিবের রুম তালা দেওয়া। আমি রুমে এসে ফ্রেশ হয়ে তাফসিরকে ডাক দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিবের রুমে তালা দেওয়া কেন? স্যার, কিছুদিন আগে কলেজে যাওয়ার পরে আপনার সাথে যে মেয়েটির সাথে কথা হয়েছিল সেই মেয়েটির সাথে সাকিবের কিছুদিন আগে বিয়ে হয়েছে। সাকিব তার বউয়ের সাথে ঘুরতে গেছে। সাকিব সে এখন আর মিশনে কাজে তেমন একটি সময় দেয় না, সারাদিন বউ নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা ঠিক আছে। এখন বর্তমান মেয়েদের কিছু বলার নেই। তারা যেখানে টাকা দেখবে তারা সেখানে টাকার পেছনে ছুটবে। সব সম্পর্ক মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে তারা কখনো কাউকে মন থেকে ভালোবাসে না। তাদের ভালোবাসাটা আসলে একটি অভিনয় মাত্র। এসব কথা ভাবতে খুব কষ্ট হচ্ছে। স্যার, আপনি ঠিক আছেন তো? এমন সময় রাফি এসে বলতেছে, স্যার, কলেজের কিছু বখাটে ছেলে বলতে কলেজের ভিপির ছোট ভাই কলেজের মেয়েদের সাথে বাজে ব্যবহার করছে। সাকিব এইমাত্র আমাকে ফোন করে জানালো। সেখানে গেলে আমাদের পরিচয় আর গোপন রাখা যাবে না। তবে আজ পর্যন্ত আমার আসল পরিচয় কেউ জানতে পারেনি, কিন্তু আজ তা সবাইকে জানানো ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। কেননা নায়কদের সম্মান আমি সবসময় করি। এখন আমাদের সবকিছু ভুলে গিয়ে কলেজে মেয়েদের ইজ্জত রক্ষা করা হলো আমাদের প্রধান কাজ। সবাই সবার গান নিয়ে তৈরি হও, এখন কলেজে যাব আমরা। আমি গানটি কোমরে গুজে নিয়ে রওনা হই কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে কলেজের 3টি গাড়ি প্রবেশ করলো। গাড়িগুলো দেখে কলেজের সবাই অবাক, কেননা গাড়িগুলো হলো সিআইডি দেখে কলেজের সবাই অবাক। সিআইডি অফিসারদের ফোন করে নীলা কলেজে আসতে বলেছিল। সিআইডি অফিসারের ভিতর থেকে একজন বলতেছে, এই তোদের এত বড় সাহস কলেজে মেয়েদের সাথে খারাপ আচরণ করিস? সাহসের কি দেখেছেন? আমি হলাম এখানকার এমপির ছেলে এবং এই কলেজের ভিপির ছোট ভাই। এখন যে তোকে জেলে যেতে হবে। আপনার ফোনে এখনই একটি ফোন যাবে। এই কথা বলার পরে
অফিসার ফোনের দিকে তাকানোর সাথে সাথে ছেলেটি একটি মেয়েকে ধরে তার দিকে বন্দুক তাক করে বলতেছে, এখন তোরা যদি আমাদের কোনো ক্ষতি করতে চাস তবে কথাটি বলার সাথে সাথে ছেলেটির 2 হাতে গুলি এসে লাগে। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। এটা থেকে সবাই অবাক, কেমন করে এটা হলো। সবাই মাঠের দিকে ভালো করে তাকিয়ে দেখতেছে আমাদের 3 জনকে, আমাদের হাতে বন্দুক। সবাই ভাবতেছে যে আমরা কে, আর আমাদের আসার পরিচয় বা কি। সবচাইতে নীলা আমাকে নিয়ে ভাবতেছে। যখন আমি সবার সামনে এসে পৌঁছালাম তখন সাকিব সবার ভিতর থেকে বলে উঠল, স্যার আপনি এখানে? আপনি কখন নেপাল থেকে আসলেন? সাকিবের মুখে স্যার ডাক শুনে সবাই অবাক। সাকিব, তুমি তারিকুল স্যারকে বলতেছো কেন? স্যার হলেন বাংলাদেশের অন্যতম একজন আর্মির মেজর। তোমরা যে আর্মির মেজর তরিকুলের নাম শুনেছ, যে কিনা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অনেক সুনাম অর্জন করেছে, যে কিনা দেশের বাইরে অনেক ভালো কাজের জন্য সরকারের কাছ থেকে অনেক মেডেল পেয়েছে, জাতিসংঘ শান্তি পুরস্কার পর্যন্ত সে পেয়েছে, যাকে কিনা আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি, সে হলো আমাদের এই স্যার। আমার পরিচয় জানতে পেরে সবাই আমাকে স্যালুট দিল। আমার আসল পরিচয় জানতে পেরে এখানে থাকা সকলের ভিতর থেকে একজন খুব চমকে উঠেছে। সেটা আর কেউ নয়, সে হলো নীলা। এটা কি করে সম্ভব? ও একজন অফিসার, তো আমার কাছে এতদিন লুকিয়ে রাখছে। আমি কিনা টাকার লোভে পড়ে অন্য একজনকে বিয়ে করলাম। সিআইডি অফিসারদের বললাম, অফিসার আপনারা এই ঝাড়ের লোকগুলোকে ধরে নিয়ে যান। আমার পেটে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই তাপসিরদের রুমে যেতে বললাম। আমি একা কলেজ থেকে বের হয়ে একটু রেস্টুরেন্টে বসলাম। কিছুক্ষণ পরে ওইটা খাবার নিয়ে আসলো, কিন্তু আমি লক্ষ্য করতেছি একটা মেয়ে অন্য একটি টেবিলে বসে তার ফোনের দিকে তাকাচ্ছে একবার, এবং তারপরে আমার দিকে তাকাইতেছে। এমন অনেকবার তাকাইতেছিল। হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন আমার বুকের উপর ভারী কিছু অনুভব করি। আমি বুকের উপরে তাকে দেখি যে মেয়েটি রেস্টুরেন্টে আমাকে বারবার দেখছিল, সেই মেয়েটি। আমাকে ও সম্পর্কে কিছু এখন জানতে হবে, যে করে হোক। ও এখন ঘুমিয়ে আছে, সো এটাই আমার সময়। কিন্তু কি করে জানবো ও তো আমার বুকের উপরে ঘুমিয়ে আছে? এই কথাগুলো ভাবতেছি এমন সময় আমার পাশে থাকা একটি মোবাইল দেখতে পাই। মোবাইলটি হয়তো মেয়েটির। আমি যখনই মোবাইলটি হাতে নেই তখন অন করে দেখি যে ফোনে কোনো প্যাটার্ন দেওয়া নেই। বর্তমানে এই ডিজিটাল যুগেও যে কেউ ফোনে প্যাটার্ন দিয়ে রাখে না, তা কি ভাবা যায় বলুন তো? ফোনের গ্যালারি চেক করে আমি যা দেখলাম, আসলে সেটা আমি এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করাতে পারছি না। এটা কি করে সম্ভব? তাহলে কেন এতদিন আমার কাছে এত কিছু লুকিয়ে রাখলো? এর মানে কি? আমার কাছে এগুলো ভাবতেই কেমন যে লাগে। আমিও এর শেষ পর্যায়ে দেখতে চাই। আমি যে তার সব কিছু জানি তা কখনো ধরতে দিব না। রাত প্রায় 3টা বাজে। এই মুহূর্তে করে কিছু বলা যাবে না। আমি মেয়েটাকে আমার বুকের উপর থেকে সরিয়ে নিচে নেমে এসে হাসপাতালে বিল পে করে আমার বাসায় চলে আসি। এখন আমার অনেক কাজ অসম্পূর্ণ, কিছু কাজ আছে, আর সেই কাজ আগামীকাল থেকে শুরু হবে। এই কাজ করতে গিয়ে যদি বেঁচে ফিরি তবে সবার সাথে দেখা হবে, তা না হলে না। এখন শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন। কেউ ছাড় পাবে না। সবার জন্য এখন থেকে আতঙ্কের একটি নাম থাকবে, আর সেটা হলো তরিকুল। সকল অন্যায়কারী এই নামটা শুনলে ভয় পাবে। বাসায় এসে শুয়ে ঘুম দিলাম। অন্যদিকে মেয়েটি ঘুম থেকে উঠে দেখে যে আমি হাসপাতালে নেই। সে ডাক্তারের কাছে থেকে জানতে পারে যে আমি হসপিটালের সব বিল পরিশোধ করে বাসায় চলে আসছি। হাসপাতাল থেকে মেয়েটি আমাকে খুঁজতে বের হয়। আমি ঘুম থেকে তাপসিরকে রেডি হতে বলি। আমরা এতদিনে এখানকার নারী পাচারকারীদের, মাদক ব্যবসায়ীদের, অন্যায় অত্যাচারকারীদের, বিভিন্ন খারাপ কাজে নিয়োজিত মুখোশধারী মানুষগুলোর মুখোশ উন্মোচন করার মতো আমার কাছে একটি ডকুমেন্ট আছে, যেটা তাপসিররা এতদিন থেকে এখান থেকে জোগাড় করতে পারেনি। আমি সেটা বাইরে থেকে জোগাড় করেছি, কেননা এটা হলো আমার এলাকা। এখানে আমার ফ্রেন্ডের অভাব নেই। আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে কাজগুলো সহজ করে ফেলেছি। স্যার, সাকিব বাসায় নেই। সে গতকাল বাসায় আসেনি। আরেকটি কথা স্যার, আপনাকে গতকাল অনেকগুলো ফোন দিলাম, কিন্তু আপনি ফোন ধরলেন না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি। ওদের কারোর সাথে গতকাল রাতের কথা বলা যাবে না। তাপসির, সাকিবকে ফোন করে এখন আমার সাথে দেখা করতে বলো। এতদিনে যত ও ইনফরমেশন কালেক্ট করেছে তা নিয়ে দেখা করতে বলো, যদি চাকরি বাঁচাতে চায়। জি স্যার। তারপরে আমরা 3 জন মিলে রওনা দিই। কিছু দূরে আসার পরে আমি যা দেখলাম তা দেখে মাথাটা গরম হয়ে গেল। কিছু ছেলে মিলে রিক্সায় বসা গতকাল সেই মেয়েটিকে কিছু বকাতে ডিস্টার্ব করতেছে। তাপসির, গাড়িটার সামনে ওই রিক্সার কাছে দাঁড় করাও, ওইখানে কিছু কাজ আছে। আমি গাড়ি থেকে বের হয়ে কোনো কথা না বলে বকাটেগুলোকে মারতে শুরু করলাম। তোদের এত বড় সাহস, মেয়েদেরকে রাস্তায় টিজ করিস? তোদের ঘরে কি মা বোন কেউ নেই? হারামিগুলো, তোদের মতো কিছু ছেলেদের জন্য আর সকল ছেলেরা মেয়েদের চোখে খারাপ। তাপসির, পুলিশকে ফোন করে বলো এগুলোকে থানায় নিয়ে যেতে। কিছুক্ষণ পরে পুলিশ বখাতেগুলোকে থানায় নিয়ে যায়।
আপনি একজন মুসলিম মেয়ে হয়ে যে পোশাক পরে বের হয়েছেন, এগুলো কি ইসলাম সমর্থন করে বলুন? এরকম বিপদভাবে চলাফেরা বাইরে করলে আপনাদেরকে বখাটে টিস করবে না তো সালাম করবে? বাইরে বের হলে পদ্মা সাগরে বের হওয়া যায় না? এত দামি পোশাক না পরে কম দামের একটা বোরকা কিনে বাইরে বের হবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাকে কেউ টিস করবে না এবং বাজে মন্তব্য বা ইজ্জতের উপর কখনো ক্ষতি করবে না। আল্লাহ আপনাকে সকল সমস্যা থেকে হেফাজত করবে সবসময় ইনশাল্লাহ। আপনি এখন বাসায় যান, তাপসির গাড়ি চালু দে। তারপর তাপসিরকে নিয়ে চলে আসি এখানকার এমপির বাসায়। এমপি সাহেব আমাকে দেখে বলতেছে, স্যার আপনি? আমি এখানে এসেছি আপনার সাথে কথা বলতে। বলেন। এই ফ্যাক্টরি কি আপনার? অনেক কিছু প্রতিষ্ঠানের নামে বললাম তাকে। তবে এইগুলোর নাম আপনি জানলেন কি করে? আপনার সকল 2 নম্বরই কাজের প্রমাণ আমার কাছে আছে, বুঝলেন এমপি সাহেব? মুখ সামলে কথা বলেন অফিসার, এটা আমার বাসা, সো কথাবার্তা বুঝে শুনে বলবেন। আমি কোনো অপরাধীকে ভয় পাই না কখনো, এবং ভয় করে কথা বলি না, বুঝছেন? আপনি একজন এমপি হতে পারেন সবার কাছে, কিন্তু আমার কাছে আপনি একজন অপরাধী। অফিসার আপনি কিন্তু বেশি বলতেছেন। এমপির কথা শুনে মাথা গরম হয়ে গেল। তাপসির, তুই এমপি সাহেবকে হ্যান্ডকাপ পরা, দেখে ওনার কোন বাপ খালু এসে ছাড়িয়ে নিয়ে যায়। ওনার ক্ষমতা না দেখলে আমার ঘুম হবে না। ওনাকে জেলে নিয়ে একটু এমপির আপ্যায়ন করিস, কেমন? একটি কাগজে সাইন করে রাফির হাতে দিলাম। রাফি এই কাগজটি সাকিবকে দিবে। কাজে ত্রুটি করার জন্য তার চাকরি থেকে বরখাস্ত করা হলো। আচ্ছা স্যার, ঠিক আছে। ওদেরকে থানায় পাঠিয়ে দিয়ে বাইরে এসে গাড়িতে উঠলাম। স্যারকে ফোন দিলাম, স্যার এমপিকে ধরেছি, তার অপরাধের সমস্ত প্রমাণ আমাদের কাছে। যে কাজটা কেউ করতে পারেনি আজ সেটা তুমি করে দেখালে তরিকুল, তোমার জন্য আমাদের অনেক গর্ব হয়, বুঝেছো বাবা? স্যার, আমি সাকিবকে চাকরি থেকে, আর আমাকে স্যার বলতে না দিয়ে সে বলা শুরু করলো। তাকে চাকরি থেকে বরখাস্ত করেছো, এই তো, কোনো সমস্যা নেই। তোমার যা ভালো লাগে তা করো, আর কোনো সমস্যা হলে আমাকে তুমি বইলো। স্যারের সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু বাসায় এসে আমি যা দেখলাম তা দেখে আমি অবাক। কেননা আমার বাড়িতে সাকিব এবং নীলা, তারা 2 জন ভাবির সাথে কথা বলতেছে। আমাকে এই বাসায় দেখে সাকিব বসা থেকে দাঁড়িয়ে যায়। স্যার আপনি এখানে? আমাদের বাসায় আমি আসবো না তো কে আসবে? অন্য কেউ আসবে বলো? আমি আর কোনো কথা না বলে উপরে চলে আসি। আমি সোজা ফারিয়ার রুমে প্রবেশ করি। ফারিয়া আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে। এখন কেমন আছিস ফারিয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুই তো দেখতেছি এই 1 মাসে আল্লাহর রহমতে বলতে গেলে একদম পুরোপুরি সুস্থ বললেই চলে। আচ্ছা, আম্মুর রুমে চল এখন। তারপরে আম্মুর সাথে কথা বললাম। হঠাৎ আম্মু বলল যে আমাকে এখন বিয়ে করতে হবে। আমি বিয়ে করব, তবে 1 মাস পরে। তা ঠিক আছে, তবে মেয়ে কিন্তু আমি পছন্দ করে রেখেছি, পরে কিন্তু আমার কথার বাইরে যেতে পারবি না। অন্যদিকে সাকিব, তুমি তরিকুলকে দেখে স্যার ডাকলে কেন? সে হলো একজন আর্মির মেজর অফিসার তরিকুল ইসলাম। এত বড় অফিসারও, আর তা আমরা কেউ জানি না। স্যার, এতদিন বাইরে ছিলেন তা কি আপনারা জানেন না? কেননা ও আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। এমন সময় রাফি আমাদের বাসায় আসে সাকিবের কাছে। তবে রাফি এখন আর জানে না যে এ বাসাটা আমাদের। সাকিব, এটা তোর জন্য। একটি কাগজ এগিয়ে দিতেই সাকিব বলল, এইটা কি? স্যার আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল? আপনাকে স্যার সকালে, গত কয়েকদিন সকালে ইনফরমেশন নিয়ে স্যার আপনাকে দেখা করতে বলেছিল, কিন্তু আপনি তা করেছেন। আপনার কাজের প্রতি যে অবহেলা করেছেন তার জন্য আপনাকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। এমন সময় আমি ফারিয়াকে নিয়ে উপরের থেকে নিচে নামতেছিলাম। আমাদের দেখে রাফি বলে উঠল, স্যার আপনি এখানে? এটা আমাদের বাসা, আর তুমি হঠাৎ করে আমাদের বাসায়? ও বুঝেছি, তুমি তাফসিরকে ফোন করে এখানে আসতে বলো। আজকে সবাই আমাদের বাসায় দুপুরে খাবার খাবে, কেমন? এখন তোমরা সবাই গল্প করো, আমি বাইরে থেকে ফারিয়াকে নিয়ে ঘুরে আসি। সবাই আড্ডা দিতেছে, আর আমরা 2 জন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে সবাই একসাথে খাবার খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দেখি রাফি আর ফারিয়া 2 গা ঘেঁষে হেসে কথা বলতেছে। আমি একটি কাশি দিলাম, সাথে সাথে 2 জন 2 দিকে সরে দাঁড়ালো। রাফি এবং ফারিয়া, এদিকে আসো। রাফি, আমি কোনো কথা পেঁচিয়ে বলা পছন্দ করি না। আমি যা বলবো তার সঠিক উত্তর দিবে তুমি। রাফি, তুমি কি ফারিয়াকে ভালোবাসো? স্যার। ফারিয়া, তোর কিছু বলার আছে এতে? তুমি যে ভালো বুঝবে তাই হবে ভাইয়া। রাফি, তোমার বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো, কেমন? এমন সময় আমার ফোনে একটি কল আসে। তারপর ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যা বললো তা শুনে তো আমি অবাক। কেননা সে ফোনটি দিয়েছে একজন সিআইডি অফিসার, আর সেই সিআইডি অফিসার হলো একজন মেয়ে। আমি যতটুকু জানি যে এখানে গত 3-4 দিন আগে সিআইডি অফিসে নতুন একজন এসপি এসেছে, কিন্তু আমি তাকে সময় স্বল্পতার জন্য দেখা করতে পারিনি। এখন আমাকে তার অফিসে দেখা করতে বলে
এবং তার কাছে একজন ক্রিমিনাল আছে যে কিনা আমাদের মিশনে শেষ টার্গেট ছিল। তাকে সে গ্রেপ্তার করেছে। আমি তৈরি হয়ে সোজা সিআইডি অফিসে চলে আসি। অফিসের ভিতরে প্রবেশ করে আমি যখন এসপি রুমে প্রবেশ করলাম, তারপর যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক, কেননা সে আর কেউ নয়, সে হলো সেই দিনের মেয়েটি। তবে তাকে এই পোশাকে দেখে ততটা অবাক হয়নি যতটা সে আমাকে ভেবেছিল। আপনারা হয়তো ভাবছেন কেন আমি অবাক হলাম না। ফ্ল্যাশব্যাক, সেদিন হাসপাতালে বসে আমি যখন তার ফোন নিয়ে অনেকক্ষণ ঘাটলাম, তখন তার ফোনে তার পরিচয় সম্পর্কে জানতে পারি। আর এই মেয়েটি আমার কাছে অপরিচিত হলেও তার কাছে আমি হয়তো পরিচিত, কেননা এই মেয়েটি হলো বড় স্যারের মেয়ে। আর সেটি স্যার আমার কাছ থেকে গোপন রাখে। পরে আমি স্যারের সাথে কথা বলে তার সম্পর্কে জেনে নিই। সে আমার জন্য এখানে আসছে, ও আমাকে অনেক ভালোবাসে, তার জন্য এখানে আসছে। আর আমাকে সবসময় ও নজর রাখে। বর্তমানে কেমন আছেন ম্যাম? আমি আপনার কোন জনমের ম্যাম? আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমার একটি নাম আছে। আপনার সম্পর্কে আমি সবকিছু জানি, তা আমাকে আর বলতে হবে না। আপনি আমার সম্পর্কে সব জানলেন কি করে? সেটা বলা যাবে না। আর আপনি বলে যাবেন না আমি কে আর কি আমার পরিচয়। তা অবশ্য ঠিক, তবে বলেন তো দেখি আমার নাম কি? আপনার নাম হলো মায়া। আপনার বাবা সে হলো আমাদের বড় স্যার। আর আপনি এখানে আসছেন একজন মানুষের খোঁজে, যাকে আপনি না দেখে প্রায় 3 বছর যাবৎ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। আমার কথা কি ঠিক আছে মিস মায়া? তবে আমার একটি প্রশ্ন, আর সেটা হলো আপনি আমার সম্পর্কে কি করে জানলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে কিছুক্ষণ আগেই দিয়েছি। কি সব খালি আপনি আপনি করে আমাকে ডাকতেছো তুমি? সব কিছু জেনেও কেন তুমি আমাকে আপন করে নিতেছো না? আমাকে যদি পেতে চাও তবে আমার আম্মুর কাছে গিয়ে বলো। তোমার আম্মু যে বলেছে তার মেয়ে পছন্দ করা আছে আর তাকে তোমার বিয়ে করতে হবে, সেই মেয়েটিকে জানো তুমি? আমার কাছে আম্মু বললে তো জানবো, সে আমাকে এ বিষয়ে কিছু বলেনি। তখন যেহেতু কিছু জানোনি, তবে এখন শুনে রাখো, তোমার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আর এর আগে তোমার সাথে যা হয়েছে তা ভুলে যাও, আর এখন থেকে নতুন করে জীবনটাকে পরিচালনা করো। তুমি যাকে ধরেছো তাকে কি পুলিশে দিয়েছো? তাহলে তো ভালোই। আমার মিশন তাহলে শেষ। ভালো থেকো, বেঁচে থাকলে আবার দেখা হবে। মায়ের সাথে কথা বলে বাসায় এসে স্যারকে ফোন দিলাম। মিশন শেষের কথা বলি। তবে আমি জানি যে মিশন কতটুকু শেষ হয়েছে। আমি চাই না এই মিশনটাকে কোনোভাবে হেয় করতে। মিশন এখনো শেষ হয়নি, শুধু এগুলো বলতে হয়েছে মায়ার জন্য। আমি চাই না এই মিশনে ও জড়িয়ে কোনো সমস্যার সম্মুখীন হোক। তাই এই মিশনে আমরা এখন আর সতর্কতার সাথে কাজ শেষ করবো ইনশাআল্লাহ। বাসায় এসে রাতে রুমে বসে ল্যাপটপ অন করে কিছু কাজ করতেছি, এমন সময় কে যেন রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরলো। পরে তাকে দেখে আমি তো অবাক, কেননা সে আর কেউ নয়, সে হলো মায়া। কি করতেছো মেরি জান? কিছু কাজ করতেছি। তারপরে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে তাফসিরকে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। তাফসির, আমাদের গোপন কথা কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না স্যার। আমাদের যে করে হোক এই নারী পাচারকারীদের গডফাদারকে ধরতে হবে। একজনকেও ছাড়া যাবে না। সবকটাকে ঘেরা করে উপরে ফেলে দিতে হবে, তা যে কোনো মূল্যে। তারপর আমরা দুজন কলেজে এসে কলেজটিকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। আর কলেজে বিভিন্ন জায়গায় কিছু গোপন ক্যামেরা লাগালাম। আমাদের একটা টার্গেট, আর সেটি হলো বরিশালকে সকল সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করা। রাতে মনিটরের সামনে বসে আছি, কোনো তথ্যই পাইতেছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা। তখন একজন লোককে দেখতে পেলাম, তবে তার চেহারা দেখা যায়নি। তবে একটি লাশ পড়ে থাকতে দেখলাম কলেজের সামনে। এখন মিশনটা আবার ঘুরে গেল, নতুন রূপ নিতেছে। আমাদের আরো কঠিন হয়ে গেল মিশনটা। স্যার, আমাদেরকে নতুন কিছু ভাবতে হবে। তাফসির, আগামীকাল কলেজে আরো ক্যামেরার সংখ্যা বাড়াতে হবে, আর আমাদের নজরদারি বাড়াতে হবে। তাফসির, কলেজের সামনে আমাদেরকে আগামীকাল থেকে ছদ্মবেশের নজর রাখতে হবে। আমাদের জানতে হবে কে এই খুনটি করেছে আর কিসের জন্য করেছে। তবে পুলিশ অথবা সিআইডি অফিসার কেউ যেন জানতে না পারে যে আমরা মিশনে এখনো আছি। স্যার, কলেজের ভিতরে ছদ্মবেশে ঢোকার একটি ভালো উপায় আছে। কি উপায়? স্যার, আপনি আর আমি আগামীকাল কলেজে পুচকা বেচবো, তারপরে সকলের মনের কথা জানবো এবং তথ্য সংগ্রহ করব। তোর আইডিয়া ঠিক আছে, তবে কলেজের ভিতরে কিছু লোক রাখতে হবে। কিছু অফিসার ছদ্মবেশে কলেজের স্টুডেন্ট হিসেবে ভিতরে প্রবেশ করিয়ে দিব। স্যার, আমি খুব ভালো পুচকা বানাতে পারি। জম্বে এবার পুচকা বেচে ধরবো মোরা নারী পাচার। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকালে অনেক কাজ আছে। সকালে আমি আর তাফসির ফুচকা দোকান নিয়ে কলেজে যাই। রাফি আছে কলেজের বাইরে ছদ্মবেশে। স্যার, পুচকা তো বেশি মেয়েরা নিতেছে। আমার কিন্তু স্যার একটি মেয়ে পছন্দ হয়ে গেছে। খুব ভালো, তবে আগে কাজটা শেষ করি, তারপরে তোকে নিয়ে ভেবে দেখব। কিছুক্ষণ পরে
তাফসির, আমি যা দেখতেছি তুমিও কি তা দেখতেছো? স্যার কলেজে পিয়নের কথা বলতেছেন। রাফিকে বলো পিয়নের দিকে ভালো করে নজর রাখতে। রাতে বাসায় এসে রাফিকে বললাম পিয়নকে ফলো করে কি জানতে পারছে তা আমাকে বলতে। স্যার আজকে রাতে আমাদের মিশনের শেষ রাত বলে মনে হচ্ছে। আর স্যার আপনার কথা মতো সবাই জেনে গেছে যে এমপি সাহেব এখানকার জেলে আছে। নারী পাচার এবং মাদক ব্যবসায়ীর সাথে যে ধরা পড়ে গেছে সেটা সবাই জেনে গেছে। তাফসির, মনিটর অন করো। আমরা মনিটরের দিকে অনেকক্ষণ চেয়ে থাকলাম, কিন্তু কিছু তথ্য পাইতেছি না। হঠাৎ কলেজে পিয়নকে দেখলাম কলেজের ভিতরে প্রবেশ করতে। রাত প্রায় 1:30 বাজে। এমন সময় সে কলেজের ভিতরে প্রবেশ করলো। আমি কলেজের ভিতরে সিসিটিভি ফুটেজগুলো ভালো করে নজর রাখলাম। কিছুক্ষণ পরে যাকে দেখতে পেলাম তাকে দেখে তো আমার মাথা ঘুরে গেল, কেননা সে হলো আমাদের সকলের সম্মানিত একজন ব্যক্তি, যাকে সবাই শ্রদ্ধা করে, যিনি হলেন হাজারো ছাত্রছাত্রীর শিক্ষার কারিগর। তিনি আর কেউ নয়, তিনি হলেন কলেজের অধ্যক্ষ স্যার। তার মানে কলেজের মেসে ছাত্রীদের ধর্ষণ করা হতো, তাদের নানাভাবে নির্যাতন করা হতো, তাতে স্যারের হাত ছিল। তার মতো মানুষ কিনা নারী পাচার করে, এইসব ভাবতে কেমন লাগে। স্যার এখন কি করবেন? মিশন শেষ করে দিব আগামীকাল, তবে এই কাজগুলো করতে হবে খুব সতর্কতার সাথে। জি স্যার। আমরা আর কিছুক্ষণ মনিটর সামনে বসে থেকে সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে তাফসির, রাফি আর আমি কলেজের উদ্দেশ্যে রওনা হই। কিছুক্ষণ পরে আমার ফোনে একটা ফোন আসে। নাম্বারটা আমার কাছে এক সময় খুব পরিচিত ছিল, তবে নাম্বারটা তখন যতটা পরিচিত ছিল এখন তার থেকে বেশি অপরিচিত, কারণ নাম্বারটা হলো নীলার। ফোনের অপাস থেকে বলতেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সাকিবের চাকরিটা কি ফিরিয়ে দেওয়া যায় না? একজন বেকার ছেলে কি করে একজন আর্মি অফিসারের চাকরি ফিরিয়ে দিবে বলেন? তাছাড়া আমি একজন অলসতা মানুষকে কখনোই আর ফিরিয়ে আনবো না। একটিবার ভেবে দেখো। আমার হাতে কিছু করার নেই, আপনি বরং বড় স্যারের সাথে কথা বলেন। তাফসির, গাড়িটা একদম কলেজের পাশে রাখবা। আমাদের আগে মেয়েদের উদ্ধার করতে হবে, তবে খুব সতর্কতার সাথে। স্যার এখন তাহলে কি করবেন? সবাই মাস্ক পরে নাও আর আমাকে ফলো করো। আমরা কলেজের ভিতরে প্রবেশ করে চারিদিকে ভালো করে দেখে নিয়ে ছাত্রী হোস্টেলে চলে আসি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যে রুমে মেয়েদের আটকে রেখেছে সেই রুমের দরজা ভেঙে প্রবেশ করি ভিতরে। রুমের ভিতরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখে তো আমি তো পুরোই অবাক। এটা কি করে হতে পারে যেখানে একজন সিআইডি অফিসার, সে এখন এই রুমে বন্দী, আর তা কেউ জানে না সে কথা। আমাকে দেখা মাত্রই মায়া এসে আমাকে জড়িয়ে ধরে। মায়া, তুমি এখানে আসলে কেমন করে? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। গতকাল যখন আমি অফিস শেষে রাত করে বাসায় আসতেছিলাম, তখন কিছু গুন্ডা এসে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসে। তুমি এখানে আসলে কি করে? আমি কি তা কি ভুলে গেছো? মুস্কি একটি হাসি দিয়ে কথাটি বললাম। আজ বুঝতে পারলাম কেন তোমাকে তোমার ডিপার্টমেন্ট থেকে এতটা সম্মান করা হয়। তোমার কাজের তুলনা হয় না, তোমার কাজের প্রতিটি ধাপে থাকে রহস্য। এই জন্যই তোমাকে আমার কাছেও অনেক ভালো লাগে। শুধু তা তোমাকে আজ পর্যন্ত বোঝাতে পারলাম না। কিছু বলছো নাকি তুমি আমাকে? কই না তো। ঘাবড়ে গিয়ে কথাটি মায়া বলল। তাফসির, তুই সবাইকে নিয়ে কলেজে মাঠে আয়। আমি আর রাফি এবং মায়া কলেজের অধ্যক্ষ স্যারের রুমে আছি। কেমন আছেন স্যার? ভালো, আপনি কেমন আছেন? আপনারা আমাদের আর ভালো থাকতে দিলেন কই? মানে? মায়াটা হলো কলেজের মেয়েদেরকে এবং কলেজের বাইরের মেয়েদেরকে পাচার করে কে? কলেজের মেয়েদের মধ্যে থেকে প্রতি রাতে একজনকে ধর্ষণ করে কে স্যার? আপনি বিনা প্রমাণে আমাকে দোষী করতে পারেন না। ও তাই নাকি? রাফি, মায়াকে নিয়ে ভিতরে আসো। স্যার মায়াকে দেখে ঘাবড়ে গেল। আরো প্রমাণ লাগবে? এই মেয়েকে এখানে এনে কি বোঝাতে চাইছেন? ঠাস ঠাস করে 2টি থাপড় মেরে দিলাম। স্যারের গাল বরাবর মারলাম। কেমন লাগে এখন? তোর মুখোশ আজ প্রকাশ পাবে। আমি স্যারের শার্টের কলার ধরে মাঠের ভিতরে নিয়ে আসি। কলেজের সকল স্যার এবং ছাত্রছাত্রীরা সবাই মাঠে আসে। আমি সবার উদ্দেশ্যে বলি, আপনারা এত জিনিস তাকে কলেজের অধ্যক্ষ স্যার হিসেবে জানেন, তার আসল পরিচয় কেউ কি জানেন? না। সে আসল অধ্যক্ষ স্যার না। যার আজকে এই কলেজের অধ্যক্ষ স্যারের চেয়ারে বসার কথা ছিল, তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করান এই জানোয়ার লোকটা। এই লোকটি হলো একজন ধর্ষক, নারী পাচারকারী, মাদক ব্যবসায়ী। সবাই আমার কথা শুনে অবাক হয়ে যায়। তাফসির, মেয়েগুলোকে তাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দাও। আর কলেজের পিয়ন কই? স্যার কাকু এখানে। পিছন থেকে রাফি কথাটা বলল। দুজনকে ধরে নিয়ে জেলে ভরে দে। ফাঁসির রায় না আসা পর্যন্ত জেলে বসে পচুক। সব কাজ এবং আমার মিশন আর সমাপ্ত। স্যারের সাথে কথা বলে বাসায় চলে আসি। তোর মিশন তো এখন শেষ। আগামীকালই তোর বিয়ে, আর তুই এই বিষয়ে কোনো কথা বলবি না। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ পরে, ভাইয়া, আগামীকাল তো তোমার বিয়ে, আমাকে এখন তুমি মার্কেটে নিয়ে যাবে? আচ্ছা চলো এখন তাহলে। তবে বাসার সবাইকে রেডি হতে বলো। সবাইকে নিয়ে মার্কেটে যাব।
সবাই মিলে মার্কেট করে বাসায় চলে আসি। কিছুক্ষণ পরে আমাদের বাসায় নীলা এবং সাকিব চলে আসে। তবে আমি তাদেরকে দেখে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসি। তাফসির, কই তুই? আর রাফি? স্যার আসতেছি, ভাবিকে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে দেরি হইতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। আজ আমার আর মায়ের বিয়ে, সবকিছু ঠিকঠাক মতো ইসলামী নিয়মে বিয়েটা সম্পন্ন হয়। সমস্যাটা বাজলো বাসর ঘরে প্রবেশের পরে। আমি ভিতরে প্রবেশ করার পর দেখি মায়া অনেক বড় ঘুমটা দিয়ে খাটের উপর বসে আছে। আমি ধীরে ধীরে খাটের কাছে গিয়ে খাটের উপর বসে যখনই মায়ের ঘুমটা তোলার চেষ্টা করছি, এমন সময় মায়া বলল, এই তুমি আমাকে টাচ করবা না। গতকাল থেকে আজকে একটি বার ও কি আমার কথা তোমার মনে পড়েনি? আমাকে একটি বারও কি ফোন দিয়েছিলে? তার সাজা এখন তোমাকে পেতে হবে। ফ্রেশ হয়ে এসো, নফল নামাজ আদায় করবো এখন। নামাজ শেষে যখন আবার খাটে বসলাম, এখন আমাকে একদমই টাচ করবে না। আজকে সারা রাত আমাকে গল্প শোনাবে তুমি। আজকে অনেক রেগে আছে বুঝেছি। রাগ ভাঙানোর জন্য যা করার আমাকে এখন করতে হবে।